তানভীর সুবার বাহু ধরে তাকে নিজের বিশাল চওড়া বুকে নিয়ে নেয়। তারপর মাথায় হাত বুলোতে থাকে আর বলে ওঠে তানভীর, মন খারাপ করো না পরি, আমি আছি তো। সুবা প্রতি উত্তরে বলে ওঠে, আমার একটা ফোন লাগবে তানভীর। হঠাৎ ফোনের আবদার করে বসে সুবা। কথা নেই বার্তা নেই, হঠাৎ ফোন কেন চাইছে তানভীর সেটা বুঝতে পারে না। তাই বলে ওঠে, আমার ফোনই ব্যবহার করো তুমি। সুবা বলে ওঠে, না, নিজের ফোন লাগবে প্লিজ বেবি। তানভীর সুবার কথা শুনে গলে যায় আর বলে ওঠে, তুমি এইভাবে আবদার করলে তো কলিজা কেটেও দিতেও পারি আমি পরি। কথাটা বলেই তানভীর সুবার গালে কিস করে দেয়। তারপর বলে ওঠে সুবার উদ্দেশ্যে, চলো বাড়ি চলো। সকালে মৃদু রোদ নেমে এসেছে পাহাড় বেয়ে, হালকা হিমেল হাওয়া বইছে, বাতাসে ফুলের গন্ধ। সবুজে ঘেরা রাস্তায় ধরে সাইকেল চালাচ্ছে সুবা। তার পরনে রয়েছে একটি শর্ট গাউন, গাউনটি নড়ে উঠছে হাওয়ায়, চুলগুলো খোলা আর মুখে এক নির্মল হাসি। আজ প্রায় 1 মাস 15 দিন হলো সুভা সুইজারল্যান্ডে এসেছে। এই 1.5 মাসে সুভা প্রতিদিন বিকেল বেলায় অভ্যাসে পরিণত হয়েছে সাইকেল চালানো। নিজেকে নতুন রূপে যেন আবিষ্কার করেছে সুভা। মুক্ত পাখির মতো আকাশে উড়ে বেড়াচ্ছে সুভা। তাকে থামানোর জন্য কেউ নেই। তানভীর নামক নরপিশাচ থেকে অবশেষে নিজেকে মুক্ত করতে পেরেছে সে। কারণ তানভীরের হাত থেকে পালানো এতটাও সোজা ছিল না। জীবনের সব থেকে কঠিন কাজ বোধ হয়েছিল নিজেকে তানভীরের হাত থেকে রক্ষা করা। বিকেল প্রায় 5টার কাছাকাছি। প্রতিদিনের মতো সুভা চার্চে চলে যায় ফাদারের সাথে দেখা করতে। সুইজারল্যান্ডে এসে সুভা তৃতীয় ভালো বন্ধু হয়ে যায় ফাদার, যার সাথে প্রতিদিন সে বিকেলবেলা দেখা করতে যায় আর বকুনি খায় শীতের পোশাক না পরে যাওয়ার জন্য। অবশ্য এখানে খুব একটা শীত নেই, বসন্তের আগে শীত কম থাকে আর চারপাশটা ভরে যায় সবুজে সমাহরে। সুভা চার্জে এসেই বলে ওঠে, গুড মর্নিং ফাদার। ফাদার প্রতি উত্তরে বলে ওঠে, গুড ইভিনিং মাই চাইল্ড কাম। ফাদার ইশারা করে সুভাকে ভিতরে এসে বসতে বলে। চার্চের প্রার্থনার শেষে যখন সবাই চলে যায় তখন সুভা আসে ফাদারের সাথে দেখা করতে। তারপর খুশ গল্পে মেতে ওঠে। অবশ্য সুভা একা নয়, তার ফুফাতো ভাই রকি ও ফুফাতো বোন রোজ আসে তার সাথে প্রতিদিন। তারা সুইজারল্যান্ডের অংশ, অর্থাৎ বংশভূত নাগরিক এখানকার। সুভা আর ফাদার কথা বলছিল। ঠিক তখনই সুভার চোখে মুখে আয়নায় ঝলকানি লাগে। সুভা খুব বিরক্ত নিয়ে তাকায় সেদিকে। এটাতে অভ্যস্ত সুভা এখন, কারণ তার ফুফাতো ভাই রিক এই চার্চে এলেই ফাদার তাকে খুব জ্ঞানমূলক কথা শোনায়, যা তার পছন্দ নয় একদমই। তাই সে আয়না দিয়ে সুভাকে ডাকে। সুভা এবার ফাদারের দিকে তাকায় আর বলে ওঠে ফাদারকে, ফাদার আই হ্যাভ টু গো নাও। ফাদার ইশারা করে সুভাকে যাওয়ার জন্য। সুভাও তাড়াতাড়ি বাইরে এসে একদম রিকের সামনে এসে দাঁড়ায়। সুভা বেশ বিরক্ত হয়ে জোরে ধমক দিয়ে বলে ওঠে, থাপ্পড় একটাও মাটিতে পড়বে না বাঁদর কোথাকার। রিক তখন প্রতি উত্তরে বলে ওঠে, ওই বুড়োর কথা না শুনে তোর হাতে থাপ্পড় খাওয়া অনেক ভালো। কথাটা শুনে সুভা একটা থাপ্পড় মারে রিকের মাথায়। তারপর সাইকেল নিয়ে যেতে থাকে। এখন তাদের ড্রয়িং ক্লাসে যাওয়ার সময়। সুভা তখন বলে ওঠে যেতে যেতে, রোজ কোথায় রিক? প্রতি উত্তরে রিক বলে ওঠে, আই ডোন্ট নো, মেবি ইন দ্য ক্লাস। সুভা বলে ওঠে প্রতি উত্তরে, ইউ স্টুডেন্ট লেট হার গো অ্যালোন। রিক বেশ ভেঙচি কেটেই বলে ওঠে, মাদার বাংলাদেশের মতো কথা বলা শুরু করিস না আবার, ইউ আর গেটিং লেট। সুভা আর কোনো প্রতি উত্তর করলো না। রিকটি কিছু বলে লাভ নেই, ছেলেটা এমনই ঘাড়তেরা স্বভাবের। রিক আর সুভা আর্ট ক্লাসে একদম কাছে আসতেই তার পা দুটো অটোমেটিক থমকে যায়। বাতাসের সাথে সাথে সুপরিচিত সুঘ্রাণ ভেসে আসতে থাকে। সুভার কপাল বেয়ে ঘাম ঝরতে থাকে। ঘ্রাণটা ধীরে ধীরে তার অতি নিকটে আসতে থাকে। সুভাও এদিকে ভয়ে ভয়ে পিছাতে থাকে আর বারবার পেছন দিকে তাকাতে থাকে, কিন্তু না, তেমন কাউকেই দেখতে পায় না। কিন্তু কিছুটা দূরে একটা দামি গাড়ি দেখতে পাওয়া যায়। এত দামি গাড়ি এখানে সহজে তো দেখা মেলে না, তাই খুব সূক্ষ্ম নজরে দেখে গাড়িটিকে সুভা। হয়তো সেখান থেকেই পারফিউমের ঘ্রাণটি এখানে আসছে। সুভা মনে মনে বলে ওঠে, এই ব্র্যান্ডের পারফিউম শুধু তানভীর ব্যবহার করবে এটা তো জরুরি নয়। সুভা সব থেকে বেশি অবাক হয় গাড়িটির ঠিক সামনে বরাবর আইক্যান কুকুরকে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে। এই প্রজাতির কুকুরগুলো খুবই আক্রান্ত স্বভাবের হয়। রিক তখন বলে ওঠে, দেখছিস সিস্টার, কত দামি ব্র্যান্ডের গাড়ি। সুভা কিছু না বলে শুধু ঘাড়ওয়ালা ব্যক্তিটিকে খুঁজে যাচ্ছিল আর মনে মনে দোয়া করছিল সেই ব্যক্তিটি যেন তানভীর না হয়। এদিকে রিক বলে ওঠে আবার, সিস্টার। রিক সুভাকে হালকা ধাক্কা দেয়। সুভাও কিছু না বলে রিকের হাত ধরে তাকে নিয়ে ভিতরে চলে যায়। রিক বলে ওঠে, তুই এত ঘামছিস কেন সিস্টার? সুভা তখন বলে ওঠে, কই কই না তো কিছু না।
রিক তখন প্রতি উত্তরে আবার বলে ওঠে, আবারও কি তানভীরের স্বপ্ন দেখেছিস? তানভীরের নাম শুনতেই শুভার পিলে চমকে ওঠে। এই একটা নামই আপাতত শুভার রাত দিনের ভয় বাড়ানোর কারণ। সে যেভাবে তানভীরকে ধোঁকা দিয়ে এসেছে, তানভীর যে তাকে কোনোদিনও মাফ করবে না এটা সে জানে। তানভীরের নাম শুনতেই শুভার 1 মাস 15 দিন আগের কথা মনে পড়ে যায়। কিভাবে সে তানভীরের হাত থেকে রক্ষা পেয়েছিল 1.5 মাস আগে। তানভীর বলে ওঠে, চলো শুভা, বাড়ি চলো। তানভীর শুভাকে কোলে তুলে নেয়। শুভাও তানভীরের গলা চেপে ধরে। শুভা বলে ওঠে, আস্তে তানভীর, আমার পেট ব্যথা করছে। তানভীর বলে ওঠে, কি হয়েছে বউ, তোমার পেট ব্যথা করছে কেন হঠাৎ? ডাক্তার কি বলেছে? তখন শুভা আমতা আমতা করে বলে ওঠে, আসলে গার্লস প্রবলেম। তানভীর তখন বলে ওঠে, মানে আজকেও আমার হালাল হওয়া হলো না। শুভা নিজের দৃষ্টি মাটিতে রাখে আর বলে ওঠে তানভীরকে, সরি তানভীর। প্রতি উত্তরে তানভীর বলে ওঠে, এতে সরি বলার কিছুই নেই পরি, তোমরা মায়ের জাত, এটার মাধ্যমেই তোমরা আমাদের মতো যুবকদের জন্ম দাও। এটা লজ্জার কিছু না, বরং সরকারের উচিত এই কদিনে মেয়েদের ছুটি দেওয়া উচিত। তখন শুভা প্রতি উত্তরে বলে ওঠে, সরকার তো আপনার আব্বা যান নিজেই। তানভীর শুভার কথা শুনে হেসে দেয় আর বলে ওঠে, আমার সাথে থেকে থেকে তোমার ব্রেন একটু হলেও ভালো হচ্ছে শুভা। কথাগুলো বলতে বলতে তানভীর শুভাকে নিয়ে সোজা গাড়িতে উঠে বসে আর শুভাকে নিজের কোলে বসায়। গাড়িতে উঠেই ড্রাইভারকে বলে ওঠে তানভীর, কাকা গাড়ি আস্তে আস্তে চালাবেন, আমার বউ অসুস্থ। তানভীরের নির্দেশ মতো গাড়ি এতটাই ধীরে ধীরে চালানো হয় যে একটা সাইকেলও ওভারটেক করবে গাড়িটাকে। এরকম কাণ্ড দেখে শুভা খুবই বিরক্ত হয় তানভীরের উপর। এরকম কাণ্ড দেখে শুভা রেগে মেগে গাড়ি থেকে নেমে পড়ে আর হাঁটতে লাগে। তখন তানভীর বলে ওঠে, বউ এভাবে নামলা কেন? শরীর কি বেশি খারাপ লাগছে? অ্যাম্বুলেন্স ডাকবো? শুভা রেগে মেগে বলে ওঠে তানভীরকে, পিরিয়ড হয়েছে তানভীর, প্রেগনেন্ট না আমি। প্রতি উত্তরে তানভীর বলে ওঠে, তাতে কি, এই সময় কত কষ্ট হয় মেয়েদের, সচেতন স্বামী হিসেবে সেবা করব না তো কি? শুভা বলে ওঠে, তাই বলে গরু গাড়ির মতো গাড়ি চালাতে হবে? শুভা খুব রেগে হাঁটা শুরু করে। তানভীরও তার পিছু নেয়। তানভীর বলে ওঠে, আরে বউ এই সময় এভাবে হাঁটা ঠিক না। শুভা এবার দাঁত কিরমির করে তানভীরকে বলে ওঠে, আরে ভাই আমি প্রেগনেন্ট না। কিন্তু কে শুনে কার কথা? তানভীর কোনো কথা না বলেই শুভাকে নিজের কাঁধে তুলে নেয়। এই দৃশ্যটা দেখে তার পঞ্চপাণ্ডব জিপে বসে। তখন মানিক বলে ওঠে, আজকে যদি একটা বউ থাকতো রে, কোলে নিয়েই ঘুরতাম। সাকিব তখন প্রতি উত্তরে বলে ওঠে, তোর কালা মুখ দেখলেই তো মেয়েরা ভয় পায়, আবার বউ, মানুষের শখ কম নয়। তখন মাহির চিৎকার করে বলে ওঠে, এই তোরা চুপ কর, দেখ ভাই ভাবিরে কাঁদে নিচ্ছে, শিওর আছাড় মাইবো। কথাটা শুনেই একে অপরের দিকে তাকায়। তারপর তাড়াতাড়ি জিপ থেকে নেমে তানভীরের সামনে দাঁড়ায় আর তানভীরকে বলে ওঠে, ভাই আমরা থাকতে আপনি ভাবি সাপড়ে আছাড় মারতে পারবেন না। তানভীর ফুকুচকে জিজ্ঞাসা করে, কি সমস্যা তোদের? তানভীর হতাশ হয়ে বলে ওঠে উপরের দিকে তাকিয়ে, হে খোদা আমাকে উঠাইয়া নাও, না হলে দড়ি পাঠাও, আমি আসতেছি তোমার কাছে। এদিকে তানভীরের কথা শুনে তারা বুঝে যায় আজকে তাদের চিন্তায় ভুল হয়েছে। তাই ভালো ছেলের মতো 5 জনই দৌড়ে জিপে বসে পড়ে আর তানভীর শুভাকে নিয়ে গাড়িতে বসে পড়ে। সারা রাস্তা শুভা তানভীরের সাথে তেমন কোনো কথা বলেনি, কিন্তু তানভীরের মুখ সবসময় চলছিল। বাড়ি এসে তানভীর শুভাকে তাদের রুমে নিয়ে আসে। আশেপাশে সবাই থাকার পরও তানভীর তেমন একটা পাত্তা দেয়নি কাউকে, কারণ তানভীরের আব্বাজান তো বাসায় নেই। আর আব্বাজান না থাকলে তানভীর একটু আধটু অভদ্র হয়েই চলে। শুভাকে বসিয়ে তানভীর নিচে নেমে পড়ে দ্রুত। তারপর 20 মিনিটের মাথায় গরম গরম খাবার নিয়ে উপরে আসে তানভীর। তানভীর রুমে এসে দেখে শুভা ফ্রেশ হয়ে বসেছে। তানভীর টি টেবিলে খাবার রেখে শুভার পাশে বসে পড়ে। তারপর হুট করে ওয়াটার ব্যাগ শুভার পেটে ধরে। তা দেখে শুভা বলে ওঠে, আমি করছি, আমাকে দাও। তানভীর তখন বলে ওঠে, না পড়ি, আমাকেই করতে দাও। বউয়ের সেবা করা উত্তম পুরুষের লক্ষণ। যে পুরুষ নিজের বউয়ের সেবা করতে পারে না সে জীবনেও কোনো উন্নতি করতে পারে না। তানভীরের কথা শুনে শুভা হেসে ফেলে। তখন তানভীরও শুভার গালে কপালে চুমু খায় আর বলে ওঠে, জানো পড়ি, যেদিন তোমাকে প্রথমবার দেখেছিলাম সেদিনই মনে হয়েছিল, আরে এ তো আমার বউ, বাইরে কি করছে। শুভা শুধু তানভীরের কথা শুনে ফ্যাল নয়নে তাকিয়ে থাকে। ভয়ঙ্কর তানভীরকে তো সবাই চিনে, কিন্তু আজকে তানভীর শুভার সামনে বসে আছে, আজকে শুভার স্বামী হয়ে। তানভীর বলে ওঠে আবার, তোমাকে দেখলেই না আমার বউ বউ ফিলিং আসতো।
তানভীরের বউ। কথাটা বলেই তানভীর শুভার হাত ধরে টেনে নিজের সাথে মিশিয়ে নেয় আর খুব শক্ত করে জড়িয়ে ধরে শুভাকে। আর শুভার মাথায় হাত বুলাতে বুলাতে তানভীর বলে ওঠে, আমাকে ঠকাইও না পরি, মরে যাব তোমাকে ছাড়া। শুভা নিজের চোখ বন্ধ করে ফেলে তানভীরের কথা শুনে। শুভা বলে ওঠে, ঠকাবো না তানভীর। পরিশেষে তানভীর সুন্দর মতো শুভাকে নিজের হাতে খাবার খাইয়ে দেয়, তারপর তাকে শুইয়ে দেয়। তারপর তানভীর ডিনারের জন্য নিচে চলে যায়। এদিকে তামিম সরকার তানভীরের জন্য অপেক্ষা করে। রাতে ছেলেকে ছাড়া খুবই কমই খাবার খেয়েছেন। অপরদিকে তানভীর নিচে চলে আসতেই শুভা উঠে বসে। তারপর তানভীরের ফোনটা হাতে নেয়, কিছুক্ষণ ফোন নিয়ে ব্যবহার করে আবার ফোনটা রেখে শুয়ে পড়ে। তানভীর উপরে এসে দেখে শুভা হাত পা কুকড়িয়ে শুয়ে আছে। মেয়েটা নিজের ইদানিং ধ্যান খুবই কম রাখে, তাই তানভীর শুভার শরীরে কমফর্ট দিয়ে দেয়। তারপর নিজে ফ্রেশ হয়ে শুভার পাশে শুয়ে পড়ে। এক পর্যায়ে তানভীর শুভার কোমর ধরে তাকে জাপটে ধরে শুয়ে পড়ে। তানভীর গভীর ঘুমে মগ্ন হতেই শুভা চোখ খুলে, তারপর আবার চোখ বন্ধ করে ফেলে। পরের দিন সকালে তানভীর শুভার ভাইকে লন্ডনে পাঠিয়ে দেয় আর নিজের নির্বাচনের কাজে ব্যস্ত হয়ে পড়ে, কারণ এমপি নির্বাচন হতে আর মাত্র 2 দিন বাকি। তানভীরের ব্যস্ততা যেন শেষই নেই, কিন্তু এই ব্যস্ততার মাঝেও তানভীর ঠিকই শুভার খেয়াল রাখে। তাকে দামি ব্র্যান্ডের কয়েকটা ফোনও কিনে দেয় তানভীর। একটু পর পর ভিডিও কল করতে থাকে, যেন শুভার এটা মনে না হয় যে রাজনীতি তার থেকে বেশি ইম্পর্টেন্ট। এদিকে ব্যস্ততায় তানভীর 1-2 দিন রাতে বাইরেই থেকেছে, কিন্তু শুভাকে 1 ঘন্টা পর পর কল দিতে ভুলেনি। অবশেষে নির্বাচনের দিন চলে আসে, 3 নভেম্বর, এমপি নির্বাচনে সেই বিশেষ দিন, যেদিন তানভীর আবার আশিনগরে এমপি নির্বাচিত হবে। তাই তানভীর বাড়ি চলে আসে শুভাকে দেখার জন্য। শুভার কাছে আসতেই তানভীর বলে ওঠে শুভাকে, আজকে সারাদিন আমি বিজি থাকবো শুভা, একদম রাতের দিকে বাড়ি ফিরবো, ততক্ষণ নিজের খেয়াল রাখবা, কেমন? প্রতি উত্তরে শুভাও মাথা নেড়ে সাই জানায়, বলে ওঠে, পারবো আমি তানভীর। তানভীর শুভার উদ্দেশ্যে বলে ওঠে, জয়ী হলে কিন্তু গিফট হিসেবে তোমাকেই লাগবে আমার সারা রাত। শুভাও মাথা নেড়ে সম্মতি জানায়। তানভীর আবার শুভাকে বলে ওঠে, বেশি করে খাওয়া দাওয়া করো কিন্তু সারাদিন, রাতে অনেক হার্ডওয়ার্ক করতে হবে আমাদের। কথাটা বলেই তানভীর শুভার গালে চুমু দিয়ে চলে যায়, আর শুভাও অনেক সাবধানে যেতে বলে। তানভীর চলে যাওয়ার কিছুক্ষণ পর শুভা আয়েশা বেগমের কাছে চলে যায়, নিজের বাড়িতে যাওয়ার জন্য আবদার করে আয়েশা বেগমের কাছে। আয়েশা বেগমও শুরুতে প্রথমে না করলেও শুভার জোড়াজুড়িতে এক পর্যায়ে রাজি হয়ে যায়। তখন রাত 10:45, বিপুল ভোটে তানভীরের জয়ের খবর সারা দেশে ছড়িয়ে পড়ে। তানভীর আর তার আব্বাজান তখন একসাথেই ছিল, সবাই আনন্দে উল্লাসে মেতে ওঠে আর তার পঞ্চপাণ্ডব নাচানাচি শুরু করে দেয়। তানভীর শুভাকে কল করে তার জয়ের খবর বলার জন্য, কিন্তু বারবার শুভার ফোন বন্ধ আসে। তাই তানভীর শুভার সবগুলো ফোনে কল দিতে থাকে, কিন্তু সবগুলোই বন্ধ আসে। তারপর তানভীর আয়েশা বেগমকে কল করে জানতে পারে শুভা শিকদার বাড়িতে গেছে। তাই তানভীর আর কোনো কিছু না ভেবে কিছুক্ষণ বাইরে থেকে যায়। তারপর রাত 11টার দিকে শুভাকে নিতে বেরিয়ে পড়ে। হয়তো বউটার খুবই মনটা খারাপ, এতদিন পর বাড়ি গেছে, হয়তো পুরনো স্মৃতিগুলো তাকে জেঁকে ধরে বসেছে। তানভীর এসে কয়েকবার বেল বাজায়, কিন্তু দরজা কেউ খুলে না। তারা একটু জোরে জোরে ধাক্কা দিতেই দরজাটা খুলে যায়। তানভীর তখন ভিতরে প্রবেশ করে ডেকে ওঠে শুভাকে, শুভা, কই তুমি? তোমার স্বামী নিতে আসছে। শুভা, বেডি মানুষ বাপের বাড়ি আসলে জামাইয়ের কথা তার মনেই রাখে না, শয়তান ঝেমড়ি একটা। কথাগুলো বলতে বলতে তানভীর সোজা শুভার রুমে চলে যায়। হয়তো শুভা সেখানেই আছে, কিন্তু সারা ঘর খুঁজেও তানভীর শুভাকে কোথাও পায় না। তারপর তানভীরের হঠাৎ নজরে যায় খাটের উপর একটা কাগজ রাখা, তার উপরে চাপা দেওয়া আছে একটা বক্স। তানভীর বক্সটা খুলে দেখে শুভাকে দেওয়া তার মায়ের বালা দুটো, যেটা বক্সে রাখা। তা দেখে তানভীরের মুখ গম্ভীর হয়ে যায়। তারপর নিচে রাখা কাগজটি হাতে তুলে নেয়, খুব জোরে জোরে হাসতে থাকে তানভীর। তানভীরের হাসি শুনে তার পঞ্চপাণ্ডব উপরে চলে আসে। তানভীর জোরে জোরে বলে ওঠে, সে আমার হয়েও হইল না রে। তারপর তানভীর মুখটা শক্ত করে নিজের কালো চশমাটা পরে ফেলে। তারপর তার লোকেদের একটা ট্রাক ভর্তি কেরোসিনের ড্রাম আনতে বলে, আর শুভাদের বাড়িতে কেরোসিন ঢেলে দেওয়া হয়। তারপর ওই অবস্থায় জ্বলন্ত সিগারেট কেরোসিনে ফেলে দেয় তানভীর। দাউ দাউ করে জ্বলতে থাকে পুরো শিকদার বাড়ি। তারপর তানভীর তার লোকেদের অর্ডার দেয়, পুরো শহরে কারফিউ জারি করে দিতে বল রাষ্ট্রপতিকে, আমিও দেখি বেইমানি নারীর দৌড় কত দূর। কথাটা বলেই তানভীর তার গাড়ি নিয়ে সোজা পোড়া বাড়িতে চলে আসে। তারপর হকি স্টিক দিয়ে শুভার মূর্তি ভাঙতে থাকে। তানভীর ভেবেছিল আজকে শুভাকে একটা সারপ্রাইজ দিবে,
কিন্তু সুভা তানভীরকে এমন সারপ্রাইজ দিল যে তানভীর সোজা তার মূর্তিই ভেঙে ফেললো। তখন পেছন থেকে তামিম সরকার ডেকে ওঠে। তানভীর, আব্বাজানের ডাক শুনে তানভীর থেমে যায়। পেছন থেকে তামিম সরকারের ডাক শুনে চুপচাপ দাঁড়িয়ে পড়ে তানভীর। তানভীরের পঞ্চপাণ্ডব তামিম সরকারকে আগেই ফোন করে সব বলে দেয়। তামিম সরকার খবরটি শোনা মাত্রই তানভীরের কাছে চলে আসে খুব জলদি। তামিম সরকার তানভীরের কাছে এসে তানভীরের কাঁধে হাত রাখে। তামিম সরকার তানভীরের কাঁধে হাত রাখতেই তানভীর হকি স্টিক ফেলে দিয়ে তামিম সরকারকে জড়িয়ে ধরে আর বলে ওঠে, তানভীর, আমাকে একটু ভালোবাসলে কি হতো আব্বা? একটু কি ভালোবাসা যেত না আমাকে? তানভীরের কথার উত্তরে কি বলবে তামিম সরকার কিছুই খুঁজে পায় না, শুধু তানভীরকে শক্ত করে জড়িয়ে ধরে আর বলে ওঠে তানভীরকে, আমার সিংহ। আশা করি বাকিটা বুঝে গেছেন আপনি। তানভীর তার আব্বাজানকে ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ায় আর কোঁধে বলে ওঠে তানভীর, সে যদি পাতালেও লুকিয়ে থাকে, যেখান থেকে হোক তাকে আমি নিয়ে আসবো। তার বেইমানি শাস্তি পুরো দেশ দেখবে। বর্তমান রিক বলে ওঠে, সিস্টার, কি হলো? কিছু বলছো না যে? প্রতি উত্তরে শোভা বলে ওঠে, না কিছু না। শোভা এতক্ষণ তার অতীতে ঢুকে পড়েছিল, কিন্তু আর নয়, সে আর অতীত নিয়ে ভাববে না। যাই হোক, তানভীর তো এখানে আর আসবে না। শোভা প্রায় 5-7টা দেশ পরিবর্তন করে এখানে এসেছে। তানভীর তাকে এত সহজে খুঁজে পাবে না। তাই শোভা সেই সব ভাবনা থেকে বেরিয়ে আসতে চায়। শোভা খুব মনোযোগ সহকারে ক্লাস করতে থাকে। এসব অতীত নিয়ে ভাবার মতো সময় তার কাছে নেই। অপরদিকে তানভীর বলে ওঠে, যত দূরে যাও না পাখি, আমি তোমাকে নজরেই রাখি। কথাটা বলেই জোরে জোরে হাসতে থাকে। আর তানভীর বলে ওঠে আবার, ভালোবাসা খুবই খারাপ জিনিস পরি, যখন ধরে দেহ থেকে প্রাণটা নিয়ে চলে যায়। কথাগুলো বলতে বলতে সিগারেটের ধোঁয়া উড়াতে উড়াতে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে পড়ে। কথাগুলো বলতে থাকে তানভীর। আজকে তার পঞ্চপাণ্ডবের মুখে কোনো রা নেই, আর না কোনো হাসি রয়েছে। তাদের 5জনই মুখী আজ নীরব দর্শকের মতো দাঁড়িয়ে রয়েছে তানভীরের দিকে তাকিয়ে। তানভীর আপন মনে বলে ওঠে, যারে মন দিলাম, প্রাণ দিলাম, নিজের সর্বস্ব দিয়ে দিলাম, সেই করলো বেইমানি। আহারে নারী জাতি, কত ভয়ঙ্কর অভিনয় রে। কথাগুলো বলতে বলতে তানভীর উচ্চস্বরে হেসে ওঠে। তারপর সেই দিনের কথা মনে করে। দিনটি ছিল 26শে মার্চ, সোমবার, বেলা 10টার কাছাকাছি। সেদিন নির্বাচনের প্রচার করতে গিয়ে রেল লাইনের ধারে একটি মেয়েকে দেখে তানভীরের চোখ আটকে যায়। রিস্কায় ছিল মেয়েটি, গ্রিন কালারের শাড়ি পরা, চুলগুলো বেশ লম্বা ছিল, তাই হিমশিম খাচ্ছিল চুলগুলো সামলাতে। তানভীর তার রোজ চশমা খুলে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সেই মেয়েটির দিকে। মুখ কতটাই না মায়াবী। সেই মেয়েটিকে দেখার পর তানভীরের মন জুড়ে যায়। তানভীর মনে মনে বলে ওঠে, এ তো আমারই বউ, বাড়ির বাইরে কি করছে? হঠাৎ করেই মেয়েটিকে নিয়ে একটা অধিকার বোধ অনুভব করে তানভীর। কিন্তু আবার হঠাৎ করে ভিড়ের মধ্যে হারিয়ে যায় মেয়েটি। নাম না জানা মেয়েটির নাম দেয় পরি। তানভীর সারা রাস্তা মেয়েটির বর্ণনা মনে মনে অনুসরণ করতে থাকে। যদি না পায় পরে, ছবি আঁকিয়ে পুরো আনসিনগরে বা দেশের প্রতিটি কোণে কোণে খোঁজ নেয়াবে। তানভীর এটাও ভেবে রাখে, যদি তার বয়ফ্রেন্ড বা স্বামী থাকে, তাদের পরপারে পাঠিয়ে হলেও নিজের করে নেবে মেয়েটিকে। কলেজের অনুষ্ঠানের মাঝপথে হঠাৎ করে একদল নৃত্য প্রদর্শনকারীর মধ্য থেকে সেই মেয়েটি মঞ্চে ওঠে। প্রথমে তানভীর তাকে তেমন পাত্তা দেয় না, কিন্তু পরে মনের ভুল ভেবে তাকিয়ে দেখে সেই হারিয়ে যাওয়া তার পরি। একটা প্রশান্তি বয়ে চলে তানভীরের মনে। নাচ শেষ হতেই তানভীর তাকে নিজের লেডি বলে ঘোষণা দেয়। তানভীর বলে উঠেছিল মাইকের মধ্যে, আজকের পর থেকে ওর কাছে যদি কাউকে দেখি, সে যেন নিজের দায়িত্বে নিজের কাপড়ের কাপড় কিনে আনে। সেই ঘোষণা শুনে কলেজের প্রতিটি দেয়ালও কেঁপে উঠেছিল। সেদিন কিন্তু তানভীর সুভার নামই জানতো না, কিন্তু তাকে নিজের লেডি বলে ঘোষণা দিয়ে দেয়। আর যাওয়ার সময় তাকে এই পরি, আই লাভ ইউ বলে তার ভালোবাসা জানিয়ে দেয়। আর সুভার নাচের ভিডিও ফোনে নেওয়ার পর থেকে হাজারবারে বেশি তানভীর জুম করে সেই ভিডিও দেখে। তারপর 24 ঘন্টার মধ্যেই তার পরিচয় থেকে শুরু করে সব ডিটেলস জেনে যায়। তারপর থেকে শুরু হয় তানভীরের পাগলামি। কখনো শোভার জন্য কলেজে উড়িয়ে দেওয়া, আবার কখনো নিজেদের লোকদের বোরখা পরিয়ে গার্লস কলেজে ক্লাস করতে পাঠানো। সবগুলোই ছিল তানভীরের পাগলামির অন্তর্ভুক্ত। কিন্তু কখনো শোভাকে জোর করে উল্টোপাল্টা কিছু করতে চায়নি। তানভীর যতবারই শোভাকে দেখে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতো, ততবারই শোভাকে তাড়াতাড়ি বাড়ি পাঠিয়ে দিত। কারণ যদি আবেগে তার দ্বারা ভুল কিছু হয়ে যায় আর শোভা তাকে ভুল বুঝে ছেড়ে চলে যায়, তানভীর সবসময় একটাই ভয় পেত, যদি শোভা তাকে ছেড়ে চলে যায় তখন। তাই তানভীর জোর করে তাকে বিয়ে করার জন্য রাজি করায়।
তানভীর সরকার কখনো কাঁদে না, কিন্তু মে মাসে 3 তারিখে কেঁদেছিল প্রচন্ড, যেদিন তানভীর সুভার গালে প্রথমবার থাপ্পড় মেরেছিল আর তার চুল কেটে দিয়েছিল। হ্যাঁ, তানভীর সরকার সেদিন প্রচন্ড কেঁদেছিল, কারণ তার শখের নারী গায়ে হাত তুলেছিল সেদিন। আর সুভা তার সামনেই কেঁদেছিল নিজের কাটা চুলগুলো ধরে। তানভীরের মন চাইছিল সুভার পা ধরতে, ধরে বলতে, সরি বউ, ভুল হয়ে গেছে, তুই প্লিজ এই ভুলের জন্য আমাকে ছেড়ে যাস না। কিন্তু না, তানভীর এই কথাটি বলেনি। তানভীর সরকার শক্ত মনের মানুষ, সে কখনোই নিচু হয় না। তাই বের করে দিয়েছিল সুভাকে নিজের চেম্বার থেকে, তারপর নিজের হাত কাঁচের উপর বাড়ি মেরে কেটে ফেলেছিল। তানভীরের জন্য সব থেকে কষ্টের দিন ছিল জুলাই মাসের 17 তারিখ, যখন সে সুভার বিয়ের কথা শোনে। তানভীরের পুরো দুনিয়া যেন অন্ধকার হয়ে যায়। এই বুঝি তারপরই তাকে ছেড়ে চলে গেল, এই বুঝি সব শেষ। পরি কি তার আর হবে না? সে কি আর সুভাকে সকাল বলে ডাকতে পারবে না? সেই ভয়েই সুভাকে গুলি করেছিল সেদিন, কিন্তু নিজেও শান্তি পায়নি। নিজের শরীর থেকে রক্ত দেয় সুভাকে বাঁচানোর জন্য, পুরো হসপিটাল সাথে করে আনে। যদি রাগের বসে তার পরীকে বেশি কষ্ট দিয়ে ফেলে, আর পরি যদি তাকে ছেড়ে চিরতরে চলে যায়। তানভীর নিজের দম হাতে নিয়ে খুব শক্ত করে বসেছিল। যখন শুনল সুভা ঠিক আছে, তানভীর যেন স্বস্তি ফিরে পায়। তানভীরের মন চাইছিল সুভাকে ধরে কাঁদতে আর সুভাকে বুকের ভেতরে লুকিয়ে রাখতে, কিন্তু তা তো সম্ভব নয়। তাই তানভীর সুভার উপরে আরও নজরদারি বাড়িয়ে দেয়। তানভীর সরকার আরও বেশি কষ্ট পায় সেদিন, যেদিন সুভা বমি করে তাকে কিস করার জন্য। সেদিন তানভীর সরকার তার আব্বাজানকে হাসতে হাসতে বলেছিল, সে আমারে ভালোবাসে নাই আব্বা, সে আমারে ভালোবাসে নাই। সেদিন তানভীর সরকার খুব হেসেছিল, খুব। হয়তো একেই বলে বুক ফাটে তবু মুখ ফোটে না। তানভীরের জীবনে সব থেকে খুশির দিন ছিল সেদিন, যেদিন তার পরি নিজ থেকে ধরা দিতে চেয়েছিল। তানভীর চাইলেই সেদিন জোর করতে পারত, কিন্তু না, করেনি। সে তার পরীকে সম্মান করে। জোর করলে যদি তাকে ছেড়ে চলে যায়। তানভীর বারবার তাকে একটা কথাই সবসময় বলতো, আমাকে ঠকাইও না পরি, তোমাকে নিজের হাতে মারতে খুব কষ্ট হবে আমার। এই থ্রেটের মধ্যে ছিল তানভীরের আকুল আবেদন। এক ব্যর্থ প্রেমিকে তার প্রেমিকের প্রতি নিঃস্বার্থভাবে একটাই চাওয়া, তার পরি যেন তাকে ছেড়ে না যায়। কিন্তু আজ তার পরি তাকে ছেড়ে চলে গেল, তাও ডিভোর্স পেপারে সাইন করে। তানভীর পেপারটি নিয়ে খুব জোরে জোরে হাসতে থাকে, কিন্তু তার মন ততক্ষণে ভেঙে নিঃস্ব হয়ে গিয়েছিল। পুরো শহরে কারফিউ জারি করে পাগলের মতো খুঁজতে থাকে তানভীর তার পরীকে। যদি পেয়ে যায়, তার হাতে পায়ে ধরে হলে তাকে ফিরিয়ে আনবে। তানভীর সরকার নিজের মাথা নোয়াবে, কিন্তু না, কোথাও পায়নি তানভীর তার শখের বউকে। খোঁজ নিয়ে যখন জানতে পারে সুভা নেপাল চলে গিয়েছে, তানভীর সাথে সাথে তার প্রাইভেট জেট নিয়ে নেপালে চলে যায়। পুরো শহর খোঁজ করে, কিন্তু সেখানেও পায়নি সুভাকে। হাই সিকিউরিটি থাকার পরও ইন্ডিয়া এয়ারলাইন্স থেকে সুভার পরবর্তী ডেস্টিনেশন সম্পর্কে তানভীর খোঁজ করে জানতে পারে। সুভা একদিন নেপাল থেকে তার পরের দিন সকালে চলে যায় দুবাইতে। তানভীর সেখানেও চলে যায়। এত বড় শহর, হাই সিকিউরিটি জোন, তারপরও নিজের বাবার সব পাওয়ার খাটিয়ে একটু ক্লু পায় তানভীর, কিন্তু সুভা সেখানেও নেই। 4 দিন থেকে চলে গিয়েছে আমেরিকাতে। তানভীর খুব আশা নিয়ে আমেরিকাতেও চলে যায়, কিন্তু তারপরই সেখানেও ছিল না। ক্লান্ত মন আর শরীর নিয়ে তানভীর 21 দিনের দিন সরকার বাড়িতে ফিরে আসে। নিজের ঘরে ঢুকেই সুভার ছবির সামনে দাঁড়ায় আর বলে ওঠে, বুক পিঞ্জিরায় রেখেছিলাম কত যত্ন করে পাখি, সেই তুই উড়ে গিয়ে আমাকে দিলি ফাঁকি। কথাগুলো বলেই তানভীর সজোরে সুভার ছবিতে ফুলদানি ছুঁড়ে মারে আর খুব জোরে জোরে চিৎকার করতে থাকে সুভার নাম নিয়ে, আর বলে ওঠে, তুই কেমনে আমারে ঠকালি সুভা, তুই কেমনে আমারে ঠকাইলি। তানভীরের আর্তনাদের আওয়াজে থাকে তার পুরো ঘরের দেওয়াল। রক্তাক্ত হাত নিয়ে ফ্লোরে শুয়ে পড়ে তানভীর। কিছুক্ষণ পর তার চোখ দুটো বন্ধ হয়ে যায়। 2 দিন পর তানভীরের সেন্স ফেরে। চোখ খুলতেই তানভীরের প্রথম বাক্য ছিল, আব্বা, আমার সুভারে খুঁজতে পাইছেন আপনি? কিন্তু না, তামিম সরকারের মুখে সেদিন কোনো কথাই ছিল না। থাকবে কিভাবে, সে তো পায়নি সুভাকে। কিন্তু কিভাবে কি হয়েছিল সেটার পুরো খবর আছে তার কাছে। তামিম সরকার ছেলের মাথায় হাত রেখে তার সামনে বেশ কিছু কল রেকর্ড আর সিসিটিভি ফুটেজ তুলে ধরে। তানভীর সুভাকে হারিয়ে এতটাই পাগল হয়ে গিয়েছিল যে এসব বিষয়ে তার কোনো ধ্যানই ছিল না। তানভীরের চোয়াল শক্ত হয়ে আসে, কিন্তু না, এখন কিছুই করা যাবে না। সংসদে প্রধানমন্ত্রী নির্বাচন হবে মাত্র 11 দিন পর, আর তার ঠিক 1 দিন পর শপথ গ্রহণ। তীরে এসে তরি ডোবালে হবে না।
তানভীর আবার জল শক্ত হয়ে যায়। ডিসেম্বরে 11 তারিখ প্রধানমন্ত্রী হিসাবে তামিম সরকার আবারও মন্ত্রিত্ব ফিরে পান আর শপথ গ্রহণের মাধ্যমে আবারও ক্ষমতা ফিরে পান। আজকে সবকিছু ফিরে পাওয়ার পরও তানভীর নিঃস্ব, একদম নিঃস্ব। তানভীর বলে ওঠে, মানুষের শখের কত কি হয়, আর আমারও শখের ছিল আমার বউ, তানভীরের শখের বউ। কথাটা বলেই তানভীর আবারও সিগারেটের ধোঁয়া উড়াতে থাকে। আবার বলে ওঠে, চলে গেছে রে, আমার শখের নারী চলে গেছে। উচ্চস্বরে হাসতে হাসতে কথাগুলো বলে ওঠে। পৃথিবীর সব থেকে নিকৃষ্ট লোকটাও একটা মেয়েকে ভালোবেসে নিঃস্ব হয়ে পথে পথে ঘুরছে। কথাগুলো বলেই তানভীর আবারও সিগারেটের ধোঁয়া উড়াতে থাকে। তানভীরের পঞ্চপাণ্ডব চোখে পানি টলমল করছে। তানভীরের হাহাকার তাদের হৃদয়ে ছুঁয়ে গেছে। এই হাহাকার যে শেষ হবার নয়। 1 মাস 13 দিন পর সুভাকে সুইজারল্যান্ডে মাটিতে হাসিখুশি অবস্থায় দেখে অজান্তের গানের লাইন গেয়ে ওঠে তানভীর। সুভাকে এতটাই খুশি দেখাচ্ছিল যে তার জীবনে নিজের অস্তিত্ব খুঁজে পেল না তানভীর। কিন্তু তানভীর তো হেরে যায় না, অন্যকে হারিয়ে নিজে বাজিমাত করে। যাকে প্রথমবার দেখার পরে কখনো চোখের আড়াল হতেই দেয়নি, তানভীর তাকে ছেড়ে এতগুলো দিন থাকা মানে জাহান্নামের সমান। না হলেও ঠিক তেমনই অনুভূতি হয় তানভীরের কাছে। কিন্তু তানভীর সুভাকে দেখার সাথে সাথে তখনই সুভার কাছে যায়নি, কারণ তাকে খোঁজার জন্য দুদিন আগেও গুনে গুনে 6 জনকে পরপারে টিকিট ধরিয়ে দিয়েছে তানভীর। আর এখন সুভার কাছে গেলে তানভীরের এ মাসে 7 নম্বর খুনের লিস্টে সুভার নামও চলে আসবে, এইটাতে তানভীর শতভাগ শিওর। তাই সুভার উপরে কড়া নজরদারি করে রাখে তানভীর। দুদিন আগে রাত 2টো তানভীর এবং তার পঞ্চপাণ্ডব উঠে পোড়াবাড়ি থেকে বের হয়ে সোজা আরশিনগরের পশ্চিম থানায় চলে আসে। আজকে আবার সেই ভয়ঙ্কর তানভীরকে দেখবে আরশিনগরের বাতাস। আজকে আবার আরশিনগরের মাটি পানির জায়গায় রক্তে রঞ্জিত হবে। তানভীর এবং তার পঞ্চপাণ্ডব থানায় উপস্থিত হওয়ার সাথে সাথে কোপা শামসু বাইরে চলে আসে, জানান দেয় সবকিছু ঠিক আছে, শুধু কাজ শুরু হওয়া বাকি। তানভীর থানায় ঢুকে সোজা 12 নম্বর সিলেটের ভিতরে চলে যায়, যেখানে সালাউদ্দিন হক, মঈউদ্দিন এবং তাদের আরও 4 জন সঙ্গী রয়েছে। তারা কেউ ঘুমায়নি অত রাতেও। কোপা শামসুকে দেখে সালাউদ্দিন আগেই ধারণা করেছিল আজকে কিছু একটা হতে যাচ্ছে। হলেও তাই। ঠিক মধ্যরাতে তানভীর তাদের সেলে প্রবেশ করে। তানভীর প্রবেশ করার সাথে সাথে সালাউদ্দিন একটু উচ্চস্বরে হেসে বলে ওঠে, পালাইছে রে পালাইছে, তানভীর সরকারের বউ পালাইছে। কথাগুলো খুব ব্যঙ্গ করে বলে ওঠে সালাউদ্দিন। তানভীর কোনো রিয়াকশনই না দিয়ে তাদের সামনে রাখা চেয়ারে পায়ের উপর পা তুলে বসে থাকে আর কাউন্ট করতে থাকে তানভীর। 1 2 3 4। সাকিব বলে ওঠে তখন, সালাউদ্দিনকে ধইরা মার। সাথে তানভীরে পঞ্চপাণ্ডবও একসাথে বলে ওঠে সে কথা আর হাসতে থাকে। তা দেখে তানভীরের মুখে একটা রহস্যময়ী হাসি ফুটে ওঠে। তাদের মুখে এমন ভাবহীন হাসি দেখে উপস্থিত 6 জন বুঝে যায় আজকে তাদের জীবনে শেষ রাত হতে চলেছে। কিছুক্ষণ পর তানভীর মাহিরকে ডেকে ওঠে। মাহির। মাহির প্রতি উত্তরে বলে ওঠে, এই লন ভাই। কথাটা বলেই গোল্ডেন চাপাতিটা ধরিয়ে দেয় তানভীরের হাতে। তানভীর চাপাতিটা নিয়েই তারপর চোখের চশমা খুলে ফেলে, তারপর উপস্থিত 6 জনের দিকে তাকায় আর তাদের উদ্দেশ্যে বলে ওঠে, তো বল আগে কে মরতে চাইবি? তানভীরের কথা শুনে শুকনো ঢোকিলে উপস্থিত সকলে। তখন সালাউদ্দিন বলে ওঠে, জেলের মধ্যে 6 জনকে মারবি আর তুই কি বেঁচে যাবি তানভীর? সালাউদ্দিনের কথাটা শুনে তানভীর খুব জোরে জোরে হাসতে থাকে। তানভীর তখন বলে ওঠে, রাজনীতিতে একটা প্রবাদ আছে, শত্রু শত্রু বন্ধু। তানভীরের কথায় আগামাথা বুঝল না কেউ। এখানে কে কার বন্ধু? তানভীর তখন একজনকে ডেকে ওঠে, কাদের। তানভীর ডাকা মাত্রই কানকাটা কাদের সেখানে উপস্থিত হয়, যাকে সালাউদ্দিন মিথ্যা মামলায় ফাঁসিয়ে আসামি বানিয়েছিল। কাদের ছেলেটাকে দেখার পর সালাউদ্দিন হক একটু বেশি ভয় পেয়ে যায় আর তানভীরের প্ল্যানও বুঝে যায়। কাদের তো এমনিতেই তার বানানো ফাঁসির আসামি, সে যদি আরও 6টা খুন করে তাহলে ঝুলবে তো সেই একটাই ফাঁসিতে। তানভীরের ব্রেন যে শতভাগ চলে এটা উদ্দিন সাহেব জানতো, কিন্তু বউ চলে যাওয়ার পরও যে 1000 বারেরও বেশি ব্রেন চলবে এটা কেউ কল্পনা করেনি। তানভীর তখন বলে ওঠে কাদেরকে, কজনকে মারতে পারবি? কাদের তখন বলে ওঠে, ভাই 6 জনকেই একসাথে। তানভীর বলে ওঠে, ওকে। বলেই তানভীর উঠে বাইরে যেতে লাগে। সুভার বাবা তানভীরকে ডেকে ওঠে, তানভীর বাবা, আমি বলছি সুভা কোথায়? তানভীর পিছনে ঘুরে তাকায়। তখন সুভার বাবা বলে ওঠে, সুভা সুইজারল্যান্ডের ফুপির বাড়িতে আছে আর তাকে বাংলাদেশ থেকে ওর ফুপি নিয়ে যায়, এতগুলো দেশ থেকে ঘুরে নিয়ে যায় যাতে আপনি তাকে কোথাও খুঁজে না পান। আর এই সব কিছুর মূলে ছিল সালাউদ্দিন, সে বাইরে তার লোক দ্বারা সবই করাতো।
আর আপনাদের ডিভোর্সের পেপারও সে বানিয়ে শুভার কাছে পৌঁছে দেয়। আর নির্বাচনের দিন শুভা বাড়ি যায় নিজের পাসপোর্ট আনতে। সেখানে তার ফুপিও ছিল, সেই টিকিট কেটে রাখে আগে থেকে। কথাগুলো শুনেই তানভীর শুভার বাবার কাছে এসে তার টাক মাথায় চুমু খায় আর বলে ওঠে, নিজের শ্বশুর না হলেও হারামিতে আপনি আমার কাতারেই আছেন। তা আপনার পাতানো মাইয়া এত সুন্দর অভিনয় কিভাবে করলো? ওর নিজের বাপ কি নাটক করতো নাকি আগে? আমার গোল্ডেন চাপাতির মতো তোদেরও জন্য একটা গোল্ডেন অফার আছে। এদিকে তানভীরের মুখে অফারের কথা শুনে সকলে তার দিকে তাকিয়ে থাকে। তানভীর তাদের উদ্দেশ্যে বলে ওঠে, তোদের 6 জনের মধ্যে যে কেউ আজকে বাঁচতে পারবি, কিন্তু শর্ত একটাই। সুভার বাবা বলে ওঠে, কি শর্ত? সকলে একসাথে বলে ওঠে। তানভীর আর তার চশমা খুলে ফুঁ দিয়ে আবারও পরে ফেলে আর তাদের 5 জনের উদ্দেশ্যে বলে ওঠে, কেউ কারো যেন মুখ দেখতে না পারে। যে থাকবে বেঁচে সেই টিকে যাবে। তানভীরের কথা শুনে উপস্থিত 6 জনই বুঝে যায় তাদের কি করতে হবে। জীবন বাঁচাতে হলে বাকি 5 জনকে মারতে হবে। তানভীর একটা চেয়ার নিয়ে সামনে বসে পড়ে আর তার লোকেরা পিছনে দাঁড়িয়ে পড়ে। তানভীর বসতে দেরি, কিন্তু 6 জনে একজন আরেকজনকে মারতে দেরি নেই। প্রায় রাত 3টার কাছাকাছি আর এই হিংস্রতা চলতে থাকে। আর তানভীর খুব উপভোগ করে তাদের এই করুণ দৃশ্য। শেষ রাতে আর কেউ বেঁচে থাকে না। তানভীরও সুন্দর মতো উঠে আড়মোড়া দেয় আর মাহিরকে ডেকে বলে ওঠে, মাহির। মাহিরও প্রতি উত্তরে বলে ওঠে, ওকে ভাই, একটু পরেই মিডিয়ার লোকেরা আইবো। তানভীর তখন বলে ওঠে মানিককে, এখনই সব ক্লিয়ার করতেছি ভাই। তানভীর তার লোকেদের বলে ওঠে, তোদের হাতে 9 মিনিট সময় আছে মাত্র। এই 9 মিনিটের বেশি লাগলে 7 নম্বর লাশটা তোদের মধ্যে যে কেউ হবে। কতটা বলে সেখান থেকে চলে যায়। বাইরে এসে তানভীর সুন্দর মতো সিগারেটে ধোঁয়া উড়াতে থাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর ঘড়ি দেখতে থাকে। সাথে রয়েছে 3 জন আর কোপা শামসুও। সাকিব তানভীরকে বলে ওঠে, ভাই অনেকদিন হয়েছে, কাউরে উড়াই না। তানভীর তখন বলে ওঠে, উড়াইবি সাকিব, উড়াইবি, বোমা বানাতে থাক। সাকিবও খুবই খুশি হয়ে যায়। আজ প্রায় 1 মাস পর আবার উড়ানোর সুযোগ আসছে। 8 মিনিটের মধ্যে সিসিটিভি ফুটেজ সহ বাকি সবকিছু সরিয়ে তানভীরের লোকেরা বাইরে চলে আসে। মাহির তখন বলে ওঠে, ভাই সব ডান। তানভীর ইশারা করে তাদের গাড়িতে বসতে বলে। মাহির গাড়িতে বসতে বসতে বলে ওঠে, ভাই পরবর্তী পদক্ষেপ? মাহিরের কথা শুনে তানভীরের মুখে আবার সেই চিরচেনা ভয়ঙ্কর হাসি দেখা দেয়। তানভীর বলে ওঠে, এবার আমার পলাতক বইয়ের পালা। বর্তমান রকের হাত ধরে শুভা 8 ক্লাসে প্রবেশ করে আর দূর থেকে সূক্ষ্ম দৃষ্টিতে তার হাত ধরার দিকে তাকিয়ে থাকে তানভীর। 8 ক্লাসে মোট 23 জন স্টুডেন্ট, বাঙালি, অবাঙালি, ফ্রান্স, ইউকে মিলিত মোট 23 জন। আর শিক্ষকও 3 জন, 2 জন মধ্যবয়সী মহিলা এবং 1 জন যুবক বয়সী পুরুষ। তারা 3 জনই সুইজারল্যান্ডের নাগরিক। শুভা এবং রিক এসে যে যার জায়গা মতো বসে পড়ে আর ছবি আঁকতে থাকে। প্রত্যেকের টেস্ট একটু আলাদা আলাদা। বিশাল অডিটোরিয়াম, তাই তাদের মধ্যে গ্যাপ ভালোই আছে বলা চলে। আঁকতে আঁকতে এক পর্যায়ে শুভার হাত থেমে যায়। সে রং কিছুতেই স্মুথ করতে পারছে না ছবিতে, কিন্তু তার কোনো চেষ্টার অবকাশ নেই। তবুও আজকে যেন শুভার হাত চলছেই না। হঠাৎ শুভার হাতের উপরে একজনের হাত পড়ে, খুব শক্ত করেই ধরে শুভার হাত। শুভার হাতে মোটামুটি ব্যথা অনুভব হয়, কিন্তু পিছনে ঘোরার মতো সাহসটুকু পায় না সে। চিরসেনা সেই পারফিউমের ঘ্রাণ শুভার সারা শরীরে বিচরণ করছে। তাহলে কি তানভীর এখানে চলে এলো? জড়বস্তুর মতো চুপসে যায় শুভা। শুভার পেছনে থাকা লোকটি এক হাতে শুভার তুলিটা শক্ত করে ধরে, আরেক হাতে শুভার মেয়েধীন কোমর চাপটে ধরে। তাদের মধ্যে কোনো দূরত্বই নেই। এদিকে ভয়ে শুভা সারা শরীর থরথর করে কাঁপতে থাকে। ড্রয়িং করতে করতে তানভীর বলে ওঠে, তুমি আমার এমনই একজন যারে এ জন্মে ভালোবেসে ভরবে না মন। পরিচিত কণ্ঠস্বর কানে আসতেই জোরে চিৎকার দিয়ে ওঠে শুভা। হঠাৎ ভয়ে সেন্সলেস হয়ে পড়ে মেঝেতে। মুখে পানির ঝাপটা পড়তেই পিট পিট করে চোখ খুলতে থাকে শুভা। সকলেই কৌতূহলী দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে তার দিকে। তখন একজন আর্ট মাস্টার মাইকেল বলে ওঠে, হোয়াট হ্যাপেন শুভা? শুভা তখন তাদের ইশারা করে বুঝায় সে ঠিক আছে, কিন্তু তার পানির প্রয়োজন। পানি হাতে পেয়েই ঢকঢক করে সম্পূর্ণ পানিটা পান করে ফেলে শুভা। তারপরে সবাই আবার আর্টে মনোযোগী হয় আর শুভা চুপচাপ কিছুক্ষণ বসে থাকে। না, এসব স্বপ্ন হতেই পারে না। যেই অতীত থেকে শুভা পালিয়ে বেড়াচ্ছে, সেই অতিথি কি তাকে আবার তাড়া করছে? ভয়ের ঠান্ডা শিহরণ বয়ে যায় শুভার শরীরে। শুভা বাইরে চলে যায়, একটু ফ্রেশ হওয়ার দরকার আছে তার। শুভা বাইরে বের হতেই দেখে সেই বিকেলে গাড়িটা এখনো সেখানেই রাখা। এত দামি গাড়ি কেউ অযত্নে রাখে? পরক্ষণে চোখ গেল সেই কুকুরের দিকে। ক্লাসে যেতে যেতে শুভা শুনেছিল
এই কুকুরটি বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর প্রজাতির কুকুর। এই কুকুরের ভালুকের সাথে লড়াই করার ক্ষমতা রয়েছে। ভয়ে সুভা আবার ভেতরে চলে আসে। না, আজকে আর আঁকাআঁকি হবে না তার দ্বারা। তাই সব গুছিয়ে ফেলে সুভা। তানভীর যে তার পিছনেই ছিল এটাতে সুভা শতভাগ শিওর। কিন্তু এখনই কোনো রিয়েকশন দিলে চলবে না। এটা দেশ নয়, বাইরের দেশ। এখানে সকলে তানভীর সরকার আর তামিম সরকারের কথাই চলবে না। সন্ধ্যা 6টার দিকে রকি শুভা রোজ তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। পথে যেতে যেতে শুভা বারবার মনে হয়েছিল তাকে কেউ ফলো করছে, কিন্তু না, পিছনে ফিরেও কাউকে দেখতে পায়নি সে। শুভারা বাড়ি চলে আসে আর তারপর যে যার রুমে চলে যায় আর ফ্রেশ হয়ে খাবার খেতে চলে আসে। তারপর সবাই মিলে খোশ গল্পে মেতে ওঠে। এটা প্রায় প্রতিদিনের সিন, খাবার খাওয়ার সময় খোশ গল্পে মেতে ওঠা। তাদের খাবার খাওয়ার এক পর্যায়ে কলিং বেল বেজে ওঠে হঠাৎ। সুভা নিজে তার ফুপিকে বসতে বলে উঠে দরজার কাছে আসে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো সে দরজায় কাউকেই দেখতে পায় না। পরক্ষণে সুভার চোখ যায় নিচে রাখা একটা বক্সের উপরে। সাধারণতভাবে মাঝারি সাইজের বক্সটি নিচে রাখা, ঢাকনা একটু খোলা। সুভা বক্সটি হাতে নিতেই ঢাকনাটা অটোমেটিক খুলে পড়ে যায়। তারপর বক্সের ভিতরে রাখা জিনিসটা দেখে সুভার শরীর কেঁপে ওঠে। সুন্দর করে বক্সে কেউ কাপড় পাঠিয়েছে তাদের বাসায়, সাথে একটা ছোট চিরকুটও রাখা। সুভা কাঁপা কাঁপা হাতে চিরকুটটা খোলে। চিরকুটে লেখা রয়েছে, তোকে নিজের হাতে মারতে আমার খুবই কষ্ট হবে। সুভা কাগজটি ফেলে দিয়ে দরজাটা বন্ধ করে দেয়। সুভা এবার বুঝে যায় এটা কার কাজ। তানভীর বারবার তাকে বলতো সে যদি তাকে ঠকায় তাহলে তাকে নিজের হাতে মারতে তার খুব কষ্ট হবে। তাহলে কি তানভীর তার আশেপাশেই আছে? এদিকে তানভীর বলে ওঠে, পৃথিবীতে সব থেকে ভয়ঙ্কর মানুষ কে জানিস? বিশাল মনিটরের সামনে বসে উইস্কির গ্লাসে চুমুক দিতে দিতে কথাটি বলে ওঠে তার পঞ্চপাণ্ডবের উদ্দেশ্যে। তখন পঞ্চপাণ্ডব একসাথে বলে ওঠে, না ভাই। তানভীর তখন বলে ওঠে, একজন ব্যর্থ প্রেমিক। পঞ্চপাণ্ডব কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না, শুধু তানভীর দিকে তাকিয়ে থাকে। তারা কি তানভীরের কথায় হ্যাঁ বলবে নাকি না বলবে সেটাই বুঝে উঠতে পারে না তারা। তখন তানভীর বলে ওঠে, আমিও একজন ব্যর্থ প্রেমিক। এখন বলতো সব থেকে ভয়ঙ্কর মানুষকে? মাহির তখন বলে ওঠে, আপনি ভাই। উত্তর শুনে তানভীর উঠে আড়মোড়া দিয়ে মনিটর স্ক্রিনের সামনে দাঁড়ায়। তারপর সুভার ছবিতে হাত রাখে আর সুভার ছবির উদ্দেশ্যে বলে ওঠে, আমার খুনের সংখ্যাও তোর বয়সের থেকেও বেশি রাত পড়ি, আর তুই আমাকেই ঠকালি। কথাটা বলেই তানভীর টি টেবিল থেকে বড় মদের বোতলটি হাতে নেয়। তারপর স্ক্রিনে ছুঁড়ে মারে আর বলে ওঠে, কথায় একটা প্রবাদ আছে, বাঘে ছুঁইলে 18 ঘা আর প্রেমে ছুঁইলে 48 ঘা। আমাকে যে ভয়ঙ্কর প্রেমে ছুঁয়েছে রে, তোদের ভাবি ভাবতেও পারছে না তার জীবন কতটা নরক বানিয়ে দেব আমি। এদিকে শুভা দরজা বন্ধ করে প্রচুর ঘামতে থাকে। তানভীর যেহেতু এসেছে তাকে যে সহজে ছাড়বে না এটা শুভা বুঝেই গিয়েছে ভালোভাবে। কিন্তু এটা তো বাংলাদেশ নয় যে সবাই এমপি তানভীর আর প্রধানমন্ত্রী তামিম সরকারের কথাই চলবে। এক বুক নিঃশ্বাস নিয়ে শুভা ঘাম মুছে টেবিলে বসে পড়ে আর বাকিদের এসে জানায় পদ ভুলে একজন চলে এসেছিল। খাওয়া শেষ করে শুভা নিজের রুমে চলে যায়। না, এখন তো আর ভয় পেলে চলবে না, এটা ভয় পাওয়ার সময় না। তানভীরের বিপক্ষে লড়তে হলে তাকে এক বুক ভর্তি সাহস নিয়ে থাকতে হবে। কিন্তু কোথাও না কোথাও শুভার সাহস হয়েও হচ্ছে না, কারণ তার বেইমানি শাস্তি যে তানভীর তাকে দিবে এটা সে শতভাগ নিশ্চিত। অন্য কাউকে বিয়ে না করার পরও যদি তানভীর শুভাকে দুটো গুলি করতে পারে তাহলে বেইমানি ফলস্বরূপ কয়টা গুলি করবে এটাই ভেবে পায় না শুভা। এসব ভাবতে ভাবতে হঠাৎ বিকট আওয়াজ ভেসে আসে বাইরে থেকে। আঁতকে ওঠে শুভা, মনে হচ্ছে বাইরে বিস্ফোরণ হয়েছে। শুভা ভয়ে ভয়ে জানালা দিয়ে বাইরে দেখার চেষ্টা করে। মনে মনে একটাই সংশয়, শুভার যদি তানভীর থাকে আর তার সামনে পড়ে যায় তাহলে সে কিভাবে নিজেকে বাঁচাবে। শুভা জানালার পর্দাটা সরিয়ে বাইরে তাকাতেই তার প্রাণ পাখি বেড়ে যাওয়ার উপক্রম হয়ে ওঠে। তানভীর যে তার জানালার সামনে গাড়িতে হেলান দিয়ে হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে, দৃষ্টি তার শুভার জানালার দিকেই। শুভা জানালাটা খুলে তানভীরের দিকে তাকাতেই তানভীরের মুখে একটা পৈশাচিক হাসি ফুটে ওঠে। তারপর তানভীর বলে ওঠে, কতদিন ভেবেছি শুধু দেখবো যে তোমায়। এদিকে শুভা ভয়ে ভয়ে সাথে সাথে জানালাটা বন্ধ করে দেয়। তানভীর তখন বলে ওঠে, আহারে আমার বউ টেনশনে শুকিয়ে গেছে একদম। তানভীরের কথা শুনে উপস্থিত তার লোকেরা হাসতে থাকে। মাহির তখন বলে ওঠে, ও ভাই, ভাবি সাহেব আপনারে বহুত মিস করতেছে। তখন তানভীর বলে ওঠে, আর আমার সারা শরীর ওকে যে মিস করতেছে। এখন বলতো কে বেশি মিস করতেছে? মাহির তখন প্রতি উত্তরে বলে ওঠে,
আপনি তো ভাই। এদিকে এতদিন পর তানভীরকে দেখে সুভার আত্মা বের হয়ে আসার উপক্রম হয়েছে। সুভা ভয়ে ভয়ে অন্যদিকে জানালার পাশে যায় বাইরে পরিস্থিতি বোঝার জন্য। পর্দা ছড়াতেই সুভার ভয় আরো দ্বিগুণ বেড়ে যায়। তাদের যে বাড়িটিকে হিসেবের বাইরে গাড়ি ঘিরে রেখেছে, প্রতিটি গাড়ি একটার পর একটা এমনভাবে রাখা যেন পা ফেলার মতো কোনো রাস্তা নেই। আর ভয়ে সুভার সারা শরীর তিত্তির করে কাঁপতে থাকে। কিন্তু না, দমে গেলে হবে না। সুভা নিচে নামতে যাওয়ার আগে বাইরে থেকে মাইক দিয়ে ভেসে আছে তানভীরের গলা। তানভীর মাইক নিয়ে বলে ওঠে, আমার পালাতক বউ, আপনি কি স্বেচ্ছায় নামবেন নাকি আমার চাইলে নামাতে হবে আপনাকে? এদিকে সুভা ভয়ে ফ্লোরে বসে পড়ে নিজের মাথা ধরে। তানভীর যে তাকে ছাড়বে না, আর এখান থেকে পালানোর কোনো পথই তার নেই। সুভা এখন কি করবে এসব ভাবতে ভাবতেই হঠাৎ তার মনে পড়ে এমার্জেন্সি লাইনের কথা। সুভা আর ৫-৭ না ভেবেই ফোন নিয়ে বসে পড়ে পুলিশের নাম্বারে কল করতে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এখানে নেটওয়ার্ক বিন্দুমাত্র পরিমাণ নেই। সুভা ওয়াইফাইও অন করে, কিন্তু একই অবস্থা। এবার সুভা ভয়ে শুকনো ঢোক গিলতে থাকে বারবার। তাহলে কি তানভীর নেটওয়ার্ক বন্ধ করে দিল? অবশ্য যে পুরো এলাকা জ্বালিয়ে দিতে পারে তার জন্য এসব তো কিছুই নয়। সুভা চোখ বন্ধ করে বেডে বসে পড়ে। আর ঠিক সেই সময়ই তার ফুপি, ফুফা, রোজ ও রকি সবাই চলে আসে। তারাও প্রচন্ড ভয়ে রয়েছে। আশেপাশে বাড়িগুলো থেকে যে হেল্প চাইবে সে অবকাশও নেই। বেশ দূরে দূরে বাড়িগুলো হওয়ায় চেঁচিয়ে যে হেল্প চাইবে সেটাও হবে না। ক্রমশ দরজায় বেল বাজতে থাকে এদিকে, আর তাদের ভয়ও বাড়তে থাকে। সুভার ফুপি নিজের স্বার্থে তো সুভাকে সুইজারল্যান্ডে নিয়ে এসেছে, কিন্তু এর পরিণতি যে কতটা ভয়াবহ হবে তিনি আগে থেকেই জানেন। এক পর্যায়ে সুভার ফুপি সুভাকে নিয়ে নিচে নামে আর বলে ওঠে, তুই পিছনের দরজা দিয়ে বের হয়ে যা সুভা। সুভা ভয়ে তার ফুপিকে জড়িয়ে ধরে বলে ওঠে, আর তোমরা? ফুপি তখন বলে ওঠে, তুই না থাকলে তানভীর আমাদের কিছুই করবে না। তুই চলে যা এখান থেকে, চলে যা প্লিজ সুভা। আজকে সুভা তার ফুপির গলায় কেমন একটা কর্কশ শব্দ শুনল। দেখলো তার ফুপিকে। এতদিন তো ফুপি তানভীরদের বাড়িতে কাজের লোক সেজে তাকে সরকার বাড়ি থেকে বের করার জন্য সাহায্য করলো। তানভীরকে ভুলিয়ে সেখান থেকে বের হওয়ার জন্য বারবার ফোর্স করত। সেই সুভার মা মারা যাওয়া থেকে পালানো অবধি পুরোটা সময়টাই তো সুভার ফুপি নিজের ঝুঁকি নিয়ে সুইজারল্যান্ড থেকে এসে শুধুমাত্র তার পাশে থাকতো, তাও ছদ্মবেশে, তাকে তানভীরের মতো ভয়ঙ্কর লোকের হাত থেকে রক্ষা করতে। তাহলে আজ হঠাৎ তানভীর আসাতে এতটা পাল্টে গেল কিভাবে? তার ফুপি, তুই এখান থেকে যা বলছি। রীতিমতো সুভাকে তাড়াহুড়ো করে পিছনের দরজা দিয়ে বের করে দিয়েছিল তার ফুপি। সুভা বাইরে বেরিয়ে এদিকে ওদিকে তাকিয়ে দেখে তানভীর নেই, কিন্তু জানালা দিয়ে তো দেখেছিল গাড়িতে ঘেরা চারদিকে। হয়তো এদিকটায় আপাতত কেউ আসেনি। সুভা মনে মনে একটু সাহস সঞ্চয় করে। চারপাশটা বেশ অন্ধকার, কিন্তু বাইরের পরিবেশটা ভীষণ ঠান্ডা। সুভার শরীরে হালকা কাঁপুনি ধরে যায়। কোনো রকমে সুভা সেখান থেকে সামনে পা বাড়াতেই, ২ কদম হাঁটতেই কিছু একটার সাথে বাড়ি খেয়ে তাল সামলাতে না পেরে মাটিতে পড়ে যায় সুভা। কিন্তু পড়ে যাওয়ার সাথে সাথে গাড়িগুলো আলো জ্বলতে থাকে। হাত দিয়ে চোখ ঢেকে ফেলে সুভা। হঠাৎ এত আলো জ্বলায় চেয়ে থাকতে পারেনি সুভা, তাই বন্ধ করে ফেলে। আস্তে আস্তে তানভীরে কড়া পারফিউমের ঘ্রাণ সুভার নাকে এসে বাড়ি খায়। ভয়ে ভয়ে হাতটা সরিয়ে সামনে তাকাতেই তানভীরকে দেখতে পায়। তানভীরের গায়ে কালো লেদার জ্যাকেট, জিন্স আর টি শার্ট পরিহিত। সামনে দাঁড়ানো তানভীরকে দেখে ডামার ভিলেন টাইপের হিরোদের থেকেও কম লাগছিল না। কিন্তু সুভার ভয় বাড়িয়ে দেয় তানভীরের হাতে থাকা গোল্ডেন চাপাতিটা। সুভা ভয়ে ভয়ে তানভীরের মুখের দিকে তাকায়। প্রচণ্ড রাগে মানুষের মুখের অদল যেমন হয়, তানভীরের ঠিক তেমনই হচ্ছিল। চোয়াল শক্ত আর চোখ দুটো মোটামুটি ভালোই লাল। তানভীর চাপাতিটা হাতে নিয়ে এক পা করে সুভার সামনের দিকে যেতে থাকে। আর এদিকে সুভা একটু একটু করে ঘাসে ভর দিয়ে পেছনে পিছিয়ে যেতে থাকে। তানভীর তখন জোরে জোরে বলে ওঠে, কেউ একটা নোবেল প্রাইজ আন, আমার বউ কি অ্যাক্টিংটাই করলো রে। এদিকে তানভীর সুভার খুব কাছে আসতেই সুভা তানভীরকে জোরে ধাক্কা দিয়ে দৌড় দেয়। দৌড় দিয়েই বা কত দূর, কোথাও আর যেতে পারে না সুভা। তার আগেই তানভীরের লোকেরা তাকে ঘিরে ফেলে। সুভা ভয়ে ভয়ে পেছনের দিকে যেতে থাকে। ঠিক তখনই তানভীর তাকে পেছন থেকে ধরে ফেলে। আর সুভা নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যায়, কিন্তু অসফল হয়। তানভীর যেন আজকে নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে সুভাকে ধরেছে। সুভা ভয়ে কাঁদতে কাঁদতে বলে ওঠে তানভীরকে, আমাকে তানভীর তখন জোরে বলে ওঠে, চুপ, ও কতদিন আমার থেকে দূরে থাকছি রে, বলে ওঠে জোরে জোরে। তখন মাহি দূর থেকে বলে ওঠে, ভাই ৪৫ দিন। তানভীরও তখন বলে ওঠে, ও হ্যাঁ ৪৫ দিন, তাই না?
কথাটা বলেই তানভীর শুভাকে ঘুরিয়ে খুব জোরে একটা থাপ্পড় বসিয়ে দেয় তার গালে। এদিকে শুভা থাপ্পড়ের তাল সামলাতে না পেরে মাটিতে পড়ে যায়। তানভীর আবার শুভার বাহু ধরে তাকে টেনে তুলে আর বলে ওঠে শুভার উদ্দেশ্যে, এটা আমার সাথে বেইমানি করার জন্য। কথাটা বলেই তানভীর আবার শুভাকে একটা জোরে চড় মারে। আবার থাপ্পড়ে পড়ে যায় শুভা, চিৎকার করে ওঠে। আবার তানভীর তার হাত ধরে টেনে তুলে। তানভীর আবারও বলে ওঠে, এটা আমার থেকে পালানোর জন্য। কথাটা বলে আবার চড় মারে। আবার শুভাকে তুলে নিয়ে আবার একটা চড় মারে আর বলে ওঠে, এটা আমার ভালোবাসা নিয়ে খেলার জন্য। কথাটা বলে আবার চড় মারে। আবার তুলে নিয়ে আবার চড় মেরে বলে ওঠে, এটা আমাকে কাঁদানোর জন্য। কথাটা বলে আবার থাপ্পড় দেয়। প্রায় এভাবে ৪৫টি থাপ্পড় পড়ে শুভার দুগালে। থাপ্পড়গুলোর গতি এতটাই জোরালো ছিল যে শুভা শেষের কয়েকটা থাপ্পড় মারার আগেই সেন্স হারিয়ে ফেলে। শুভা সেন্স হারিয়ে ফেললে তানভীর জোরে বলে ওঠে, এই বান্দির বাচ্চা, চোখ খোল বলছি, খোল বলছি চোখ, এখনো 5টা থাপ্পড় বাকি রয়েছে আমার, খোল বলছি চোখ, খোল। কথাটা বলেই তানভীর শুভাকে খুব জোরে জোরে ঝাঁকিয়ে তোলে, কিন্তু শুভার কোনো সাড়া শব্দ নেই। এতগুলো থাপ্পড় খাওয়ার পর শুভা যে দম ফেলতে পারছে এটাই বোধহয় অনেক। তানভীর আবারও ঝাঁকাতে ঝাঁকাতে বলে ওঠে, এটা তো কিছুই না শখের বউ, তানভীর সরকার কতটা ভয়ঙ্কর সেটা তুই এবার টের পাবি। মুখের বাঁধন আলগা হতেই চাতক পাখির মতো পানির গ্লাসের দিকে তাকিয়ে রইল শুভা। হাতের নাগালে থাকার পরও পানি পান করতে পারছিল না সে। হাত দুটো এতটাই শক্ত করে বাঁধা যে কোনো সময় রক্ত বের হয়ে আসার উপক্রম। শুভা থেকে থেকে ফুপিয়ে কেঁদে উঠছে। গাল দুটো এতটাই যন্ত্রণা করছিল যে নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল শুভার। চোখ মুখ ফুলে গেছে অনেকটাই। বাম পাশের দাঁত ভেঙে মাড়িতে ঢুকে গেছে প্রায়। গুনে গুনে ৪৫টি থাপ্পড় হজম করা সহজ নয়, আর সাধারণ মানুষের পক্ষে তো আরও বেশি নয়। শুভা প্রথমে মুখ শক্ত করে তানভীরের বিপক্ষে শক্ত হয়ে দাঁড়ালেও তানভীরের হাতের জোরের কাছে হেরে যায়। ব্যথায় মাত্রা এতটাই তীব্র হতে লাগলো যে শুভার মনে হচ্ছিল যদি মরে যেত তাহলে কষ্টটা বোধহয় একটু কমই হতো। শুভা ১-২ ঘন্টার মতো গুদাম ঘরে বন্দি। কিছুক্ষণ আগে তানভীর বলে ওঠে, এই ৪৫ দিন যেই নরক যন্ত্রণা আমি সহ্য করেছি তোর জন্য, আগামী ৪৫ বছর তার শাস্তি দিলে কম হয়ে যাবে পরি। জ্ঞানহীন শুভাকে খুব শক্ত করে নিজের বুকে ধরে কথাগুলো বলতে থাকে তানভীর। তানভীরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। শুভার সারা শরীরের ভর এখন তানভীরের উপরে। এক হাতে শুভার কোমর ধরে আরেক হাত দিয়ে শুভার মুখটা নিজের মুখের সামনে ধরে কথাটা বলে ওঠে তানভীর। শুভার গালের বিভিন্ন জায়গায় তানভীরের হাতের দাগগুলো স্পষ্ট। ঠোঁটের সাইডে হালকা রক্তকণিকাও দেখা যাচ্ছে। তানভীর শুভার রক্তগুলো মুছতে মুছতে শুভার বন্ধ চোখ জোড়ার দিকে তাকায়। তানভীরের মাথার সাথে শুভার মাথাটা ঠেকায়। তারপর তানভীর বলে ওঠে, তুই যে আমার অস্তিত্বের সাথে মিশে গেছিস পরি, কিভাবে তোকে ছাড়া থাকি আমি। কথাটা বলতে বলতেই হঠাৎ করেই তানভীরের ভেতরে নরপিশাচটা মাথাচাড়া দিয়ে ওঠে। আবারও সেই চিরচেনা তানভীরের রূপটি ভেসে ওঠে। আবার দাঁতে দাঁত চেপে তানভীর বলে ওঠে, স্বেচ্ছায় যেহেতু আমার সাথে থাকবি না পরি, বন্দি করেই সারা জীবন রাখবো তোকে। কথাটা বলেই তানভীর শুভার ঠোঁটে ঠোঁট বসিয়ে দেয় আর খুব শক্ত করে চেপে ধরে চুমু দেয় শুভাকে। তারপর কাঁধে তুলে নেয়, গুদাম করে হাত পা বাঁধা অবস্থায় ফেলে রাখে। ফুপা বলে ওঠে, বাবা আমাদের উপরে একটু দয়া করো, একটু তো নিজের আবেগ বিবেক কাজে লাগাও। তানভীর তো তখন রেগে বলে ওঠে, তো আবেগ নিয়ে আমি কি করব। কথাটা বলেই তানভীর গর্জে ওঠে। শুভার ফুপার সামনে একটা গুলি মেরে ওঠে। থরথর করে শুভার ফুপা ফুপি আর কাজিনরা কাঁপতে থাকে। তানভীর সরকার যে ভয়ঙ্কর সেটা তারা জানতো, কিন্তু শুভার খোঁজে একদম সুইজারল্যান্ডে চলে এসে যে ব্যান্ড বাজাবে তাদের, এটা তারা কেউ কল্পনাই করতে পারেনি। তানভীর তখন ফুপাকে বলে ওঠে, তোর বউয়ের জন্য তো আমি বউহারা হতাম বুড়া। তখন ফুপি চিৎকার করে বলে ওঠে, তানভীর। তানভীর সঙ্গে সঙ্গে বলে ওঠে, এই চুপ, মহিলা মানুষের গায়ে আমি হাত তুলি না, কিন্তু নিজের বইয়ের জন্য জেন্ডার দেখব না, ডাইরেক্ট পরপারের টিকিট ধরিয়ে দেব। এদিকে পাশে দাঁড়িয়ে পঞ্চপাণ্ডব একজন আরেকজনের দিকে তাকায়। তানভীর সরকার মহিলা গায়ে হাত তোলে না, কিন্তু নিজের বউকে ৪৫টি থাপ্পড় মারতে পারে শুধু। কথাটা ফিসফিস করে বলে ওঠে পঞ্চপাণ্ডব। মাহির তো বলে ওঠে, ভাইরে দেখলে শয়তানও কনফিউজ হয়ে যাইব। সাকিব বলে ওঠে, চুপ কর বেডা, এরকম সিরিয়াস মোমেন্টে কমেডি করিস না, ভাই যে আমাদেরকেও উড়াইয়া দেবে। মাহির আর সাকিব নিজেদের মধ্যে কথা বলেই আবার চুপ হয়ে যায়। এই মুহূর্তে আর একটা কথাও বেশি বললে তানভীর তাদের অবস্থাও খারাপ করে দেবে। এদিকে তানভীর বলে ওঠে,
তো আপনি মুখ খুলবেন না নাকি থেরাপি দিতে হবে? আপনার কুকর্ম শোনানোর জন্য কি অনুরোধ করতে হবে? সুভার ফুপি শুকনো ঢোক গিলে, যদি মিথ্যা বলে তাতেও সমস্যা, আবার যদি সত্যিও বলে তাহলে মৃত্যু নিশ্চিত। কিছুক্ষণ মুখ বন্ধ রাখে সুভার ফুপি, কিন্তু তানভীরকে উঠে দাঁড়াতে দেখেই ভয়ে সব কথা বলা শুরু করে। বলছি বাবা, সব বলছি। তানভীর তখন বলে ওঠে, জলদি, আপনার ভাতিজির সাথে অনেক কাজ বাকি এখনো আমার। সুভার ফুপি তখন বলে ওঠে, আমি সুভার আসল ফুপি না, আমার বাবার আগের ঘরের সন্তান সুভার বাবা। বাবা আর তার সম্পত্তি ভাইজানকে দিয়ে আমাদের দু ভাই বোনকে কিছুই দেয়নি। সেই রাগ ছিল অনেক আগে আমাদের। তারপর সুভা আর সৌরভ হলো, সম্পত্তিতে অংশীদার বেড়ে যাবে ভেবে একদিন শুভ বাবাকে আমি আর মহিউদ্দিন মেরে ফেলি। একটু দম নেই কথাটা বলে, তারপর বলে ওঠে আবার, এত বছরের পুরনো পাপ যে এইভাবে বের হয়ে আসবে সেটা আমি কল্পনাও করিনি। তানভীর তখন বলে ওঠে, এটা আমি জানি। তানভীরের এই কথা লাইনে কথায় আকাশ থেকে পড়লো যেন লাকি বেগম। তানভীর সবই জানতো, তাহলে কেন তাকে সব বলতে বলল? কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে থাকলো তানভীরের দিকে। তানভীর ইশারা করে আবার বলতে বলল। সুভার ফুপি আবারও বলে ওঠে, রাতের বেলা আমি আর মহিউদ্দিন সুভার বাবাকে ছাদ দিকে ফেলে দিয়ে দুর্ঘটনার রূপ দেই। তারপর ছলে বলে মহিউদ্দিন সুভার মাকে আবারও বিয়ে করে। সন্তানদের দিকে তাকিয়ে সুভার মাও রাজি হয়ে যায়। সবই ঠিকঠাক চলছিল। সুভার 20 বছর হলে সব সম্পত্তির মালিক সুভা হয়ে যেত। আর তারপর সুভার সঙ্গে আমার ছেলের বিয়ে দিয়ে সব সম্পত্তি আমরা ভাগাভাগি করে নিতাম। কিন্তু তানভীর তখন সুভার ফুপিকে থামিয়ে দিয়ে বলে ওঠে, কিন্তু মাঝখান দিয়ে আমি হাজির হলাম। ভাইরে ভাই, আপনি তো ঘসেটি বেগমকেও ছাড়িয়ে গেছেন সামনের দিকে। কথাটা বলেই তানভীর খুব জোরে জোরে হাসতে থাকে, আর লাকি বেগম বারবার শুকনো ঢোক গিলে। তানভীর হাসি থামিয়ে বলে ওঠে ফুপিকে, তা বলেন কত টাকার মালকিন আমার বউ? ফুপি তো বলে ওঠে 3 কোটি। কথাটা শোনা মাত্রই তানভীর ও তার পঞ্চপাণ্ডব আবারও হাসিতে ফেটে পড়ে। তানভীর তো বলে ওঠে, তা আমি কয় কোটির মালিক জানেন? সুভার ফুপি মনে মনে তানভীরের সম্পত্তি হিসাব করতে থাকে। যেহেতু তার বাবা 15 বছর ধরে প্রধানমন্ত্রী, তার উপরে আবার বড় বংশের ছেলে, তার মা পুরান ঢাকার বড় বংশের মেয়ে, আর তানভীরও নিজেও এমপি। সেই অনুযায়ী তানভীরের সম্পত্তি হিসাব যে করা মুশকিল সেটা ভালোভাবে লাকি বেগম বুঝে গিয়েছিল। কিন্তু কিছু না বলে শুধু তাকিয়ে থাকে তানভীরের দিকে। লাকি বেগম। তানভীর লাকি বেগমকে বলে ওঠে, আমার জুতোর দাম কত জানেন? আমার একটা জুতোর দাম দিয়ে আপনার পরিবার ভালোভাবে চলে যাবে, সেখানে ওই টাকার জন্য মানুষ খুন? মানিক তখন বলে ওঠে, ভাই, ছোট লোকেদের ছোট ব্যাপার। তানভীর তো বলে ওঠে, জীবনে এই প্রথমবার একটা সঠিক কথা বলছিস তুই মানিক, আয় তোকে একটা চুমা দেই। মানিক তো প্রচন্ড খুশি হয়ে গদগদ হয়ে যায়। এই প্রথমবার তানভীর তার তারিফ করলো। তানভীর আবার মাহিরকে ডেকে ওঠে। মাহির তো সঙ্গে সঙ্গে বলে ওঠে, এই নিন ভাই। কথাটা বলেই গোল্ডেন চাপাতিটা তুলে দেয় তানভীরের হাতে। তানভীর সেটা নিয়েই রকির সামনে হাজির হয়, আর রকির ডান বাম হাতের দিকে তাকায় আর বলে ওঠে রকির উদ্দেশ্যে, আমার বউ তোর কোন হাতটা ধরেছে? এই হাতটা, তাই না? আই ফিল সো জেলাস। কথাটা বলেই তানভীর এক কোপে রকির একটা হাত কেটে ফেলে দেয়। রকি নিজের কাটা হাত ধরে মাটিতে বসে ছটপট করতে থাকে। আর এদিকে রকির ছটপট করা দেখে তানভীর খুবই শান্তি পায় আর বলে ওঠে, আমার বউ 40 জনের হাত ধরুক, সমস্যা নাই, খালি হাতগুলোই আস্ত থাকবে না, এই যা। ছেলের এমন করুণ দৃশ্য দেখে লাকি বেগম তানভীরের কাছে খুব আকুতি মিনতি করে হসপিটালে ছেলেকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু তানভীরের মনে দয়ার ছিটেফোঁটাও লক্ষ্য করা যায় না। তানভীর সেসব দিকে পাত্তা না দিয়ে সাকিবকে বলে ওঠে, সাকিব। তখনই সাকিব বলে ওঠে, ভাই, এখনই উড়াইয়া দিতেছি। তানভীর বলে ওঠে আবার মানিককে, মানিক। মানিকও তখন বলে ওঠে, ভাই, সব ক্লিয়ার করতেছি এখনই ভাই। তারপর তানভীর নিজের চশমাটা খুলে ফুঁ দিয়ে আবার পরে ফেলে। তারপর বাইরে চলে আসে আর চলে যায় সুভার কাছে, যেখানে সুভাকে রেখেছিল। বর্তমান প্রায় 2 ঘন্টা পর ঘরটিতে প্রবেশ করে তানভীর। চোখের কালো সানগ্লাসটি খুলে ফুঁ দিয়ে আবার পরে ফেলেছে। তারপর সুভার সামনে এসে দাঁড়ায়। তানভীর সামনে আসা মাত্রই কলিজার পানি শুকিয়ে যায় সুভার। তানভীর তো সুভার সামনে এসে বলে ওঠে, তো পরি, কি খবর বলেন আপনার? সুভা তো থরথর করে কাঁপতে থাকে আর ভয়ে মাথা নিচু করে ফেলে। চোখে চোখ দিয়ে কথা বলার সাহসটুকু যে নেই তানভীরের সামনে। এদিকে সুভার ভয় পাওয়া মুখখানা দেখে তানভীরের ঠোঁটের কোণে রহস্যজনক হাসি ফুটে ওঠে আর বলে ওঠে সুভার উদ্দেশ্যে, পানি খাবে? সুভা তো মাথা নেড়ে হ্যাঁ বাচক সম্মতি জানায়। তানভীরও সামনে থাকা পানির গ্লাসটি নিয়ে সুভার সামনে ধরে
আর মুখ থেকে কাপড় খুলতে যায়, কিন্তু তানভীর কাপড়টা না খুলে গ্লাসের পানিগুলো শুভার মাথা ঢেলে দেয়। তারপর গ্লাসটা দূরে ছুঁড়ে ফেলে দেয়। তারপর শুভার উদ্দেশ্যে বলে ওঠে, পানি তো দূরে থাক পরি, আজকে থেকে তোর কি কি অবস্থা করব তুই নিজেও জানিস না। কথাটা বলেই শুভার চুল ধরে নিজের মুখের সামনে আনে। তারপর আবার শুভার উদ্দেশ্যে বলে ওঠে, হানিমুনে সুইজারল্যান্ডে আসতে চাস, এটা আগে বলতি আমাকে, নিজেই প্রাইভেট জেট দিয়ে নিয়ে আসতাম, এত হয়রানি কেন করালি। তানভীরের হাতের গতি আরো শক্ত হয় কথাটা বলতে বলতে। শুভার মাথায় পেছনের দিকে চুল মনে হচ্ছিল ছিঁড়েই আসবে এবার। তানভীর আবার বলে ওঠে শুভার উদ্দেশ্যে, মৃত্যুর আগ অবধি আমার থেকে তোর নিস্তার নেই মাই ডিয়ার শখের বউ, তোর চলার মতো অবস্থায় আমি তোকে রাখবো না। ভয়ে আটকে ওঠে শুভা তানভীরের কথাটা শুনে। পালানোর প্রায় সব পথই বন্ধ তার। চোখ দিয়ে এদিকে ওদিকে তাকিয়ে থাকে যদি কেউ এসে তাকে সাহায্য করে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, আজকে কেউ আসলো না শুভাকে বাঁচাতে। এতদিন যেই ফুপি তাকে এত ভালোবাসা দেখালো, সেও আসলো না তাকে বাঁচাতে। অবশেষে বাঁচাতে আসবে কিভাবে? তার নিজের অবস্থানও তো না বাঁচার মতো। তানভীর শুভাকে বাধা অবস্থায় কাঁধে তুলে নেয় আর খুব জোরে জোরে পা বাড়ায় সামনের দিকে, আর বলতে থাকে শুভার উদ্দেশ্যে, আজকে থেকে তোর প্রতিটি রাতই হবে অমাবস্যা রাতের মতো অন্ধকার, প্রতিটি দিনই হবে মরুভূমির মতো খাঁ, নিজেই নিজেকে শেষ করতে চাইবি তুই, কিন্তু পারবি না, আমি তো তোকে মরতে দেব না, তিলে তিলে শেষ হবি তুই। তানভীরের কথাগুলো শুনে আরো দ্বিগুণ ভয়ে বেড়ে যায় শুভার মনে। তানভীর শুভাকে নিয়ে সোজা গাড়িতে ছুঁড়ে মারে আর গন্তব্যস্থানে বাড়ি জমায়। এত সহজে শুভাকে সে ছাড়বে না। এতগুলো দেশে পাগলের মতো খুঁজেছে শুভাকে। শুভা প্রাণপণে চেষ্টা করে সবসময় পালানোর, কিন্তু তানভীরের পাওয়ারের কাছে সে হার মানতে বাধ্য। তানভীর ডোর খুলে পাশে বসে পড়ে আর শুভাকে টেনে নিজের কোলে বসায়। আর তানভীরের পঞ্চপাণ্ডবও যে যার মতো বড় বড় গাড়িতে ওঠে বসে যে যার গন্তব্যে পাড়ি জমায়। প্রচন্ড ব্যথায় শুভার প্রাণ যায় অবস্থা। শুভা শুনেছিল দাঁতের ব্যথা অত্যন্ত মারাত্মক ব্যথা, কিন্তু আজকে যে নিজে সেই ব্যথা অনুভব করবে সেটা কল্পনাতেও করেনি শুভা। প্রচন্ড ব্যথায় চোখ বন্ধ হয়ে যায় শুভার, তানভীরের বুকে ঢলে পড়ে। এদিকে তানভীরও চুপচাপ বসে থাকে। আজকে কোনো মায়া হচ্ছে না তার শখের বইয়ের প্রতি। শুভা প্রচন্ড রেগে বলে ওঠে, আর এক পা সামনে এগিয়ে আসবেন তো মেরে ফেলবো একদম আপনাকে। তানভীর তো তখন ডেভিল হাসি দিয়ে বলে ওঠে, লিখবো তোমার হাতে আমি আমার মরণ। কথাটা বলেই তানভীর খুব শক্ত করে শুভার হাত ধরে আর হাতে ঘুরিয়ে নিজের সাথে মিশিয়ে নেয়। আর শুভাকে বলে ওঠে, মরে তো আমি অনেকদিন আগেই গেছি পরি, এখন শুধু বাঁচার জন্য অক্সিজেন প্রয়োজন। শুভা তখন বলে ওঠে তানভীরকে, আমি আপনাকে ঘৃণা করি। তানভীর বলে ওঠে প্রতি উত্তরে, আজকের পর থেকে তোর ঘৃণার মাত্রা আরো এক ধাপ বেড়ে যাবে রে পরি। প্রচন্ড ব্যথা নিয়ে তানভীরের বুকেই ঢলে পড়ে শুভা। তানভীরও কোনো রিয়াকশনই দেয় না। আজকে তার শখের বইয়ের কষ্টে একটুও তার মন গলেনি, বরং প্রচন্ড বিরক্ত হলো সে। তানভীর তো বিরক্ত হয়েই বলে উঠল, 45টা ধীরে ধীরে থাপড় দিয়েছি, তাতেই এত নাটক, আরো 5টা বেশি দিলে তোকে তো খুঁজেই পাওয়া যেত না পরি। সাকিব সাথে সাথেই বলে ওঠে তানভীরের উত্তরে, আপনার ধীরে ধীরে থাপড়ও তো চাপার দাঁত ভেঙে ফেলার জন্য যথেষ্ট ভাই। সাকিবের উত্তরে তানভীর খুব রাগের দৃষ্টিতে তাকায় সাকিবের দিকে। সাকিবও কিছু না বলে চুপচাপ মাথা নিচু করে ফেলে। আর সাকিব বিড়বিড় করে বলতে থাকে, কিছু কইলে খালি চেতে যায়। গাড়ি চলতে থাকে তার নির্দিষ্ট গতিতে। তানভীরের রাগও কিছুতেই কমছে না। এতদিন পর শুভা তানভীরের কাছে এলো, তাও মাত্র 45টি থাপ্পড়েই সেন্সলেস হয়ে গেল। বিষয়টি তানভীরের একদমই পছন্দ হয়নি। সে তো চুপচাপ নিজের রাগ কন্ট্রোল করে বসে আছে, বাকিরা ভয়ের যে যার কিছুই বলছে না। সাকিব তো মুখ ফসকে দু একটা কথা বললেও সাথে সাথে চুপ হয়ে যায়, কারণ তানভীরের রাগ কেমন সবাই জানে। তানভীর যে শুভাকে 45 টুকরো করেনি এটাই অনেক বড় ব্যাপার। গাড়ি সোজা তানভীরের ভিলাতে যেয়ে থামে, লোকালয় থেকে একটু দূরে। অবশ্য এই ভিলাটি তামিম সরকার আয়েশা সরকারের জন্য তৈরি করেছিল। পরে আয়েশা ভিলাটি তানভীরের নামে লিখে দেয়। তানভীর বছরে 2-1 বার এই সুইজারল্যান্ডে আসতো, তাও পুরো পরিবার নিয়েই। বিশেষ করে তানভীর সরকারের যখন কোনো কাজ থাকতো, আর তারা বেশিরভাগ সময় থাকতো লন্ডনে। লন্ডনে একটি বাঙালিদের অভিজাত এলাকা রয়েছে, যেখানে দেশের বিভিন্ন মন্ত্রী ও নেতারা সেখানে বসবাস করে। তানভীর বছরে বেশিরভাগ সময়ই সেখানেই থাকতো, কিন্তু এমপি হওয়ার পর থেকে দেশেই যুব আইডল হিসেবে বাংলাদেশেই থাকে তানভীর। গাড়ি থেকে নেমেই তানভীর শুভাকে নিয়ে সোজা ভিড়ার পিছনে সাইডে চলে যায়। আর তানভীরের নির্দেশ মতো বডিগার্ডরা সবকিছু অ্যারেঞ্জ করতে থাকে। তানভীরের নির্দেশ শুনে তার পঞ্চপাণ্ডব মোটামুটি ভয় পেয়ে যায়।
তানভীর সরকার ভয়ঙ্কর এটা সবাই জানে, কিন্তু আজকের পর থেকে যে কতটা নির্দয় হবে আজ থেকে সবাই জানবে। প্রচণ্ড ঠান্ডা পানি মুখে পড়তেই ধরপড়িয়ে উঠে সুভা। রাতের দিকে এমনিতেই এখন মোটামুটি শীত শীত ভাব, তার উপরে এত ঠান্ডা পানি। সুভা উঠে বসে হাঁপাতে থাকে। হাত দিয়ে মুখের পানি মুছতেই তানভীরকে সামনে বসা অবস্থায় দেখতে পায়, আর সুভার আত্মা বের হয়ে আসার উপক্রম হয়। তানভীর পায়ের উপর পা তুলে চেয়ারে বসে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সুভার দিকে। সুভা পালিয়ে গিয়েছিল, তাতে যতটাই না রাগ হয়েছিল তানভীরের, তার থেকেও দ্বিগুণ রাগ হচ্ছে সুভার চলাফেরা দেখে। যেখানে সুভার দিকে তাকানোই সবার নিষেধ ছিল, সেখানে সুভা মডার্ন ড্রেস পরে হাত পা বের করে শুধু ফ্রক পরে ঘুরছে। এটা ভাবতেও তানভীরের রাগের মাত্রা বেড়ে যায়। সুভার যদি মন চায় তানভীরের সামনে এভাবে ঘুরবে, বাইরে 10 জনের সামনে কেন এভাবে ঘুরতে গেল সে? তানভীর খুব রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকে সুভার দিকে। এদিকে সুভাও শুকনো ঢোক গিলতে থাকে বারবার। আজকে তানভীর যে পুরনো ভয়ঙ্কর তানভীরে পরিণত হয়েছে। তানভীর রাগী দৃষ্টিতে তাকিয়ে সুভাকে বলে উঠল, শরীরে কি বেশি চর্বি হয়েছে নাকি বউ? কথাটা বলেই তানভীর উঠে সুভার দিকে আসতে থাকে। সুভাও খুব ভয় পেয়ে যায় আর পেছনে পেছাতে থাকে, আর এদিকে ওদিকে তাকাতে থাকে যদি নিজেকে বাঁচাতে পারে। তানভীরে আর তার দূরত্ব যতটা কমে যাচ্ছিল, সুভার ভয়ও ঠিক ততটাই বেড়ে যাচ্ছিল। সুভা অন্যদিকে দৌড়ে চলে যেতে চায়, কিন্তু তার আগেই কালো চশমা পরিহিত তানভীরের লোকেরা পথ আটকে দাঁড়ায়। তা দেখে সুভা ভয়ে ভয়ে পিছিয়ে যেতে থাকে। তানভীরও তার দিকে আসছে। সুভা আবার অন্যদিকে দৌড় দেয়, কিন্তু সেদিকেও তানভীরের লোকেরা দাঁড়িয়ে পড়ে। মানুষের পিঠ যখন দেয়ালে ঠেকে যায়, বাঁচার মতো কোনো পথই খোলা থাকে না। তখন মনে হয় দুনিয়াতে তার থেকে অসহায় আর অভাগা ব্যক্তি বোধহয় আর নেই। এখন যেমন সুভার নিজেকে মনে হচ্ছিল। তানভীর এসে সুভার একদম পিঠ বরাবর দাঁড়ায়। এদিকে তানভীরের উপস্থিতি সুভার শরীরের ভয়ের আরো পরিমাণ বাড়িয়ে দেয়। পিছনে ঘোরার মতো সাহসই পায় না সুভা। তানভীর আস্তে আস্তে সুভার কোমরে হাত রাখে, সুভার কানের কাছে নিজের মুখ নিয়ে যায়। এদিকে তানভীরের গরম নিঃশ্বাস সুভার কানে এসে বাড়ি খায়। তানভীর তখন বলে ওঠে সুভাকে, শুভা পরি, তুমি কি আমার স্টেনিমা পরীক্ষা করছো বউ? আই হ্যাভ এনাফ স্টেনিমা বেবি, ভবিষ্যতে তোমায় পরকিয়া করতে হবে না। শুভা ঘৃণায় চোখ বন্ধ করে ফেলে তানভীরের কথা শুনে, আর অন্যদিকে তাকিয়ে দেখে কয়েকজন পুলিশের পোশাকধারী লোক দাঁড়িয়ে আছে। তাদের দূরত্ব কিছুটা দূরে। তখন শুভার মনে আশার আলো জ্বলে। তখন সে এক ঝটকায় তানভীরকে সরিয়ে দিয়ে দৌড় লাগায়। তানভীর শুভার এমন বোকামি দেখে দুটো হাত দুটো পকেটে ঢুকিয়ে হাসতে থাকে আর বলতে থাকে, আমার বোকা বউ। শুভা দৌড়ে সেই লোকদের কাছে গিয়ে হাঁপাতে থাকে। বেশ কিছুক্ষণ পর শুভা স্বাভাবিক হয়ে তারপর সেই লোকগুলোর কাছে আকুতি মিনতি করতে থাকে। ভয়ে শুভা এটাও ভুলে যায় সেই লোকগুলো বাঙালি ছিল না। তাদের কাছে শুভা হাত জোড় করে বারবার অনুরোধ করে, প্লিজ ওই লোকটার হাত থেকে আমাকে বাঁচান, প্লিজ একটু সাহায্য করুন। এদিকে লোকগুলো জড়বস্তুর মতো দাঁড়িয়ে থাকে। শুভার কোনো কথারই উত্তর দেয় না। এভাবে বেশ কিছুক্ষণ আকুতি মিনতি করতে থাকে শুভা। কিছুক্ষণ পর তানভীরের পারফিউমে ঘ্রাণ শুভার নাকে আসতে থাকে। পরিবেশটা কেমন যেন থমথমে। তানভীর একদম শুভার গা ঘেঁষে দাঁড়ায়। তারপর শুভাকে উদ্দেশ্য করে বলে ওঠে, কেউ কি সাহায্য করলো না পরি? আহারে, খুব কষ্ট লাগলো তোমার জন্য। কথাটা বলেই তাচ্ছিল্য হাসিতে মেতে ওঠে তানভীর। পরক্ষণে তার চোয়াল শক্ত হয়ে যায়। তানভীর পুনরায় শুভার বাহু ধরে তাকে নিজের দিকে ফিরিয়ে নেয়। খুব শক্ত করে শুভার গাল চেপে ধরে, আর দাঁতে দাঁত চেপে তানভীর বলে ওঠে শুভার উদ্দেশ্যে, মাঝে মাঝে ভাবি আমি, বিশ্বে এত এত সুন্দরী মেয়ে থাকতে তোর মতো বেঈমান নারীর প্রেমে পড়লাম কেন? আর পড়লাম তো পড়লাম, এমনভাবেই পড়লাম নিজের সুখ শান্তি সব শেষ করলাম। প্রতি উত্তরে শুভা অনেক কষ্টে বলে উঠল, আমি তো আপনাকে জোর করে পড়াইনি। শুভার কথাটা শুনেই তানভীর শুভার কোমর আরো জোরে ধরে। এতটাই জোরে ধরে যে শুভার মনে হয় যে মেরুদণ্ডের হাড় প্রায় ভেঙে যাওয়ার অতিক্রম। জোর চিৎকার দিয়ে ওঠে শুভা আর বারবার তানভীরকে ছাড়তে বলে, কিন্তু না, তানভীর তাকে ছাড়ছে না। তানভীর তো দাঁতে দাঁত চেপে বলে ওঠে শুভাকে, তেজ দেখাস? আমার সাথে তেজ দেখাস? তো তেজ আজকে আমি বের করব। কথাটা বলেই তানভীর শুভার হাত ধরে তাকে টেনে হিঁচড়ে নিয়ে যায় সামনের দিকে। তারপর এক ঝটকায় মাটিতে ফেলে দেয়। সামনে তাকাতেই শুভার নিঃশ্বাস প্রায় বন্ধ হওয়ার অতিক্রম। একটা মানুষ এতটা ভয়ঙ্কর কিভাবে হতে পারে? সামনে তাকাতেই শুভার শরীরের লোম ঘুরে দাঁড়িয়ে যায়।
শুধু দাঁড়িয়ে যায় বললে ভুল হবে। প্রচণ্ড ভয়ে মানুষের শরীরে যেমন ঠান্ডা স্রোত বয়ে যায়, ঠিক তেমনই সুভারও সাথে হয়েছিল। শোভা ভয়ে শুকনো ঢোক গিলতে থাকে বারবার, গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। শোভা এটা ভালোভাবে বুঝতে পারে যে আজকের রাতটা তার জন্য ভয়ঙ্কর রাত হতে চলেছে। তানভীর হাঁটু গেড়ে শোভার সামনে বসে পড়ে আর তার চুলের গোড়ালি ধরে মুখ নিজের কাছে নিয়ে আসে। আর তানভীর শোভার উদ্দেশ্যে বলে ওঠে, তোর বয়সের থেকে আমার খুনের সংখ্যা অনেক বেশি, আর তুই দুদিনে মেয়ে হয়ে আমাকে ঠকালি। তানভীর উঠে দাঁড়িয়ে শোভার হাত ধরে বাহু ধরে তাকে দাঁড় করায়। ভয়ে শোভার বুকে ধুকপুকানি বেড়ে গিয়েছে, ভয়ে কপালে ঘামও জমে উঠেছে। শুকনো ঢোক গিলতে থাকে শোভা, ঠোঁটগুলো শুকিয়ে কাট। তানভীরের চোখের দিকে তাকানোর সাহসও হচ্ছে না শোভার। বারবার মনে হচ্ছে যদি এখান থেকে পালানো যেত। শোভা বাঁচার আশায় আবার কোনা চোখে তাকিয়ে দেখে কোথাও বাঁচার আশা আছে কিনা, কিন্তু না। চারপাশে কেবল তানভীরের লোক, কালো পোশাক পরা লোক, শীতল মুখ আর অদ্ভুত নীরবতা। ঠিক তখনই তানভীর শোভাকে বলে ওঠে, অনেক কষ্ট দিলি রে শোভা, তুই আমাকে অনেকটা কষ্ট দিলি। আমার তোকে ছাড়া থাকতে অনেকটা কষ্ট হয়েছে, কিন্তু আমি তো মানুষ, ভালো না? এতদিন পর তোকে কাছে পেয়ে আদর কম মাটিতে পুঁতে ফেলতে মন বেশি চাইছে। এদিকে শোভা কোনো কিছু না বলেই চুপচাপ অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়, যেন সে তানভীরকে সহ্যই করতে পারছে না। শোভার এমন আচরণ দেখে তানভীরের ভেতরের রাগ আরও বেড়ে যায়। ফলে রাগী দৃষ্টিতে শোভাকে দেখে বলে ওঠে, আজকে তোর এই তেজ ঘিলে ফেলবো আমি। কথাটা বলেই তানভীর পকেট থেকে নিজের ফোনটা বের করে শোভার সামনে ধরে। ফোনটি দেখার সাথে সাথে শোভার আত্মা বের হয়ে আসে। সরকার বাড়িতে তার ভাই অবচেতন অবস্থায় শুয়ে আছে, আর তার গলার উপরে বড় তলোয়ার ধরা। লোকগুলো তানভীরের আদেশের অপেক্ষা করছে। আদেশ দেয়া মাত্রই শোভার ভাইয়ের গলা চলবে সেই তলোয়ার দিয়ে। শোভার চোখ ভর্তি পানি চলে আসে ভাইয়ের এরকম করুণ দৃশ্য দেখে, আর তানভীরের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকে। এদিকে শোভাকে বলে ওঠে তানভীর, কিরে মেরে দেই তোর ভাইকে? অতি উত্তরে শোভা চিৎকার করে বলে ওঠে, না না তানভীর প্লিজ। তখন তানভীর বলে ওঠে, কেন? আমি তো তোকে অনেকবার বলেছিলাম আমাকে ঠকাতে না, তুই তো আমার কথা শুনলি না, তাহলে আমি কেন এখন শুনবো তোর কথা? প্রতি উত্তরে শোভা আর কিছু না বলে সোজা তানভীরের পা জাপটে ধরে প্রচন্ড কান্না করতে থাকে। তানভীর তা দেখে বলে ওঠে শোভাকে, খুব কষ্ট লাগলো রে সকাল তোর কান্না দেখে, কিন্তু তানভীর সরকার তো হিসাব বরাবর রাখার লোক। কথাটা বলতে বলতেই তানভীর শোভার হাত ধরে টেনে তুলে আর মুখের এলোমেলো চুলগুলো সরাতে থাকে। আর তারপর বলে ওঠে তানভীর, এই লাভা হেঁটে পার করতে পারলেই তোর ভাই বেঁচে যাবে, এবার তুই বল তুই কি করবি? এদিকে শোভা জ্বলন্ত আগুনের লাভার দেখা মাত্রই বুঝেছিল এটা তার জন্যই তৈরি করা। সিনেমাতেও এরকম অনেকবারই দেখেছে, কিন্তু সে ভাবতেও পারেনি আজকে তার এরকম করুণ দৃশ্য হবে। শোভা অসহায় দৃষ্টিতে তানভীরের দিকে তাকিয়ে থাকে। এদিকে তানভীর শোভার এরকম অসহায় দৃশ্য দেখে বেশ আনন্দিত হয়। তখন তানভীর শোভার উদ্দেশ্যে বলে ওঠে, তোকে আমি বুকেই রাখতে চেয়েছিলাম, থাকলি না, এখন বোঝ ঠেলা। কথাটা বলেই তানভীর শোভার হাত ছেড়ে দিয়ে একটা চেয়ার নিয়ে সুভাষ থেকে 5 কদম দূরে বসে শোভার করুণ দৃশ্যের আনন্দ উপভোগ করতে থাকে আর বলে ওঠে শোভাকে, নে শুরু কর শুরু কর। এদিকে শোভার সারা শরীর অসাড় হয়ে আসতে থাকে, সামনে পা বাড়ানোর মতো সাহসটুকুও নেই তার। একজন মানুষের পক্ষে তো কখনোই সম্ভব নয় যে লাভা দিয়ে হাঁটা, পুরো শরীর পুরো ছাই হয়ে যাবে যে, সেখানে শোভা কিভাবে হাঁটবে? তানভীরে কি আজকে একটুও মায়া হচ্ছে না তার পরীর জন্য? আজকে সেই প্রেম পুরুষ তানভীর সরকারের জায়গায় বোধ হয় ভয়ঙ্কর তানভীর সরকার বসে আছে। এদিকে তানভীর শোভাকে বারবার তাড়া দেয়, বলে ওঠে, জলদি হাঁট পরি, বেঁচে থাকলে তো তোর সাথে সংসার করব, আর না হলে এইখানেই মাটি চাপা দিয়ে যাব। এদিকে তানভীরের কথা শুনে শোভার কান্নার গতি আরো বেড়ে যায়। তানভীরের একটুও মায়াও নেই। গত 45 দিন পর তার নিজের শখের নারীকে খুঁজে পেয়েও আগুনের লাভাতে হাঁটতে দেবে সে, এতটাই ভয়ঙ্কর তানভীর সরকার। শোভা সাহস করে একবার সামনে বাড়িয়েও আবার পিছিয়ে নেয়। আগুনের তাপ তার পায়ে অনুভব হচ্ছে। এদিকে তানভীর ভিলেনদের মতো বসে থাকে চেয়ারে আর এক দৃষ্টিতে তাকিয়ে থাকে শোভার দিকে। শোভা পিছনে তাকিয়ে দেখে তানভীর তাকে ইশারা করছে হাঁটার জন্য। শোভা সাহস করে এক পা নিতে রাখতেই আবার মাটিতে বসে পড়ে পা ধরে। পা পুরো জ্বলে গিয়েছে তার। একজন মানুষের পক্ষে কখনোই সম্ভব না
আগুনের মধ্যে হাঁটা। হলেও তাই শুভা এক কদম রেখেই আবার পরের কদম নিতেই পারেনি, বরং পা ধরে মাটিতে বসে জোরে জোরে কান্না করতে থাকে। শুভার কান্নার শব্দে বোধ হয় তার চিরশত্রুনো মন গলে যাবে, কিন্তু তানভীরের গলল না। দাঁত ব্যথা, তার উপরে পা পুড়ে যাওয়া। এর থেকে ভালো হতো তানভীর যদি শুভাকে বিষ এনে দিত, তাহলে শুভা খুশি খুশি খেয়ে ফেলতো। তানভীর হুট করে এসে শুভার হাত ধরে তাকে কোলে তুলে নেয় আর সামনের দিকে পা বাড়ায়। আর সামনে দু কদম যেতেই তানভীর শুভাকে হিম শীতল করা ঠান্ডা বরফের পানির ট্যাবে ফেলে দেয়। শেষ রাতের দিকে এমনিতেই সুইজারল্যান্ডে বেশ ভালোই শীত অনুভব হয়, তার উপরে এই ঠান্ডা বরফের পানি। শুভা তাড়াতাড়ি করে উঠতে চাইলে তানভীর শুভার হাতে হ্যান্ডকাপ লাগিয়ে ট্যাবের এক সাইডে লক করে দেয়। তা দেখে শুভা নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করে, কিন্তু কিছুতেই পারে না। হাত দিয়ে রক্ত বের হয়ে যায় ইতিমধ্যেই। পুরো বাথরুমের পানি শুভার রক্তে হালকা লাল হয়ে যায়। শুভা বারবার তানভীরের দিকে তাকাচ্ছিল আর বারবার টানাটানি করছিল হাত। যদি একটু দয়া হয় তানভীরের। না, তানভীরের দয়া তো দূরে থাক, মুখে তৃপ্তির হাসি দেখে শুভার শেষ আশাটুকুও নিভে যায়। এভাবে শুভা প্রায় 15 মিনিট ধরে শীতল ঠান্ডা পানিতে ছটপট করতে থাকে। তারপর আস্তে আস্তে শুভার দুটো চোখ ঝাপসা হয়ে আসে, নেতিয়ে পড়ে ট্যাবে। তারপর ধীরে ধীরে শুভার পুরো শরীর পানিতে তলিয়ে যেতে থাকে। তখন শুভা হালকা হালকা কানে শুনতে পায় তানভীর বলছে তাকে, উপরে ভালো থাকিস সকাল। তারপর আর কিছুই মনে নেই, দুটো চোখ পুরোপুরি বন্ধ হয়ে তলিয়ে গেল শুভা। নিউজ রিপোর্টে কত শুনতো স্বামীর হাতে স্ত্রী খুন। তখন শুভা ভাবতো কিভাবে পারে মানুষ নিজের জীবন সঙ্গীর সাথে এমন করতে। আজকে নিজের দশা দেখে পুরোটা ক্লিয়ার হলো শুভার কাছে। আহারে, মেয়েগুলো না জানি কতটাই কষ্ট হতো। যুগ যুগ ধরে তো এটাই চলে এসেছে, টাকার কাছে প্রাণ বিক্রি। তানভীর সরকারের মতো লোকরা টাকা দিয়ে নিজেদের অপকর্মগুলোকে দুর্ঘটনা বলে চালিয়ে দিতে পারে। মুখের উপর হালকা আলো ছিটে পড়া আসতেই ঘুমটা আলগা হয়ে আসে শুভার। পিট পিট করে চোখ খুলে তাকাতে থাকে। শরীরটা বেশ ক্লান্ত, মাথাটা প্রচণ্ড ভার। বেশ কয়েকদিন শুয়ে থাকলে মাথা যেমন ভার হয়, ঠিক সেরকমটাই ভার হয়েছে শুভার মাথা। আস্তে আস্তে সম্পূর্ণ চোখটা খুলতেই দেখে ডিভানের এক পাশে সে গুটিসুটি হয়ে শুয়ে আছে। আর এদিকে তানভীর পুরো শরীর এলিয়ে দিয়ে তার খুব কাছেই বসে আছে, মুখটা ওপরে করে। শুভা তানভীরকে দেখা মাত্রই তার রাতের কথাগুলো মনে পড়তে থাকে। তানভীরকে মানুষরূপী জানোয়ার ছাড়া আর কিছুই মনে হচ্ছে না শুভার কাছে এখন। ঝড় পড়িয়ে উঠে বসে শুভা। শুভা উঠতেই তানভীর তার দিকে তাকিয়ে হাসতে থাকে, আর হাসতে হাসতেই শুভাকে বলে ওঠে, আজাই রানের সাথে দেখা হলো শুভা পড়ি। তানভীরের কথা শুনে শুভার গা ঘিন ঘিন করে উঠল। তানভীর শুভার হাতটা ধরতে গেলেই সে উঠে পড়ে আর দাঁড়িয়ে তানভীরের থেকে দূরে সরে যায়। তারপর এদিকে ওদিকে তাকিয়ে দেখে দরজা দেখতে পায় কিনা। ক্লান্ত শরীরটা নিয়েই দরজার কাছে ছুটে চলে যায় শুভা। তারপর দরজা খোলার চেষ্টা করে নানানভাবে, কিন্তু না, দরজা মোটেও খুলে না। এটাও লক করা সিস্টেম। শুভা খুব জোরে জোরে দরজা ধাক্কা দিতে থাকে, যদি কোনো রকমে খুলে যায়। এদিকে তানভীর আস্তে আস্তে এসে শুভার পিঠ বরাবর দাঁড়ায় আর এক হাত দিয়ে দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে। আর শুভার উদ্দেশ্যে বলে ওঠে তানভীর, কেউ দরজা খুললো না বউ, আমি হেল্প করি। কথাটা বলেই তানভীর এক হাত দিয়ে শুভার কোমর ধরতে যায়। ঠিক তখনই শুভা জোরে ধাক্কা দিয়ে তানভীরের থেকে দূরে সরে যায় আর তারপর ফুলদানি হাতে নিয়ে নেয়। আর বলে ওঠে শুভা, আর এক পা আমার সামনে এগিয়ে আসবেন তো মেরে ফেলবো একদম আপনাকে। শুভার কাণ্ড দেখে তানভীর হালকা হেসে ফেলে। তারপর শুভার হাত ধরে তাকে উল্টো দিক করে ঘুরিয়ে নেয়। তারপর শুভাকে উদ্দেশ্য করে বলে ওঠে তানভীর, মরে তো কবেই গিয়েছি আমি, আবার কি নতুন করে মারবে আমায় পড়ি। প্রতি উত্তরে শুভা বলে ওঠে, আমি আপনাকে ঘৃণা করি, প্রচন্ড ঘৃণা করি। প্রতি উত্তরে আবার তানভীর বলে ওঠে, তোর ঘৃণায় মাত্র আরো এক ধাপ বেড়ে যাবে রে সকাল। কথাটা বলেই তানভীর শুভাকে হালকা উঁচু করে কোলে তুলে নেয়। তারপর শুভাকে নিয়ে বসে পড়ে বিছানায়। শুভাকে নিজের কোলে খুব শক্ত করে চেপে ধরে। তারপর ড্রয়ার থেকে কাগজ বের করে তার সামনে ধরে। কাগজটা শুভার সামনে ধরেই বলে ওঠে তানভীর, কোন হাত দিয়ে তুই ডিভোর্স পেপারে সাইন করেছিলি সেই হাতটা দেখা। শুভা বুঝতে পারে এখন আবারও ঝড় আসতে চলেছে তার উপর। পালিয়ে এসেছিল, তাতেই তানভীর 45টা চড় মেরেছে। 45 দিন পর খুঁজে পেয়েছিল বলে। তারপর জ্বলন্ত আগুনের লাভাতে হাঁটালো, আবার বরফের পানিতেও চুবিয়ে রাখলো। এবার ডিভোর্স পেপারে সাইন করার জন্য
তানভীর যে কি করবে সেটা ভাবতেও শুভার শরীর হিম হয়ে আসে। এদিকে তানভীর শুভার ডান হাতের আঙুলগুলো অনেক সুন্দর মতো দেখতে থাকে। নেড়ে চেড়ে শুভার হাত ঘুরিয়ে ঘুরিয়ে দেখে। এক হাত দিয়ে খুব শক্ত করে শুভার কোমর জাপটে ধরে থাকে, আর অন্য হাত দিয়ে শুভার হাতগুলো দেখতে থাকে। শুভা যে উঠে পালাবে তারও কোনো সুযোগ নেই বললেই চলে। একদিকে দরজা লক করা, আবার অপরদিকে তানভীর সাপের মতো তাকে পেঁচিয়ে ধরে রেখেছে। তানভীর সাইড থেকে একটা ছোট সাইজে ছুরি বের করে, তারপর শুভার মুখ বরাবর ধরে, আর তানভীর বলে ওঠে, গলা কাট শুভা। শুভা চোখ বড় বড় করে তানভীরের দিকে তাকায়। তানভীরও সুন্দর মতো শুভার দিকে তাকিয়ে থাকে। তানভীর আবার বলে ওঠে শুভাকে, যেই হাত দিয়ে সাইন করেছিলি সেই হাত দিয়ে নিজের গলা কাটবি। তানভীর কথাটাকে এতটা সহজভাবে বলল যে যেন এসব কিছুই না তার জন্য। শুভা তখনও তানভীরের দিকে তাকিয়েছিল অবাকভাবে, নিশ্চুপ তার চাহনি। কথায় আছে না, অল্প শোকের কাতর আর অধিক শোকে পাথর। শুভার ক্ষেত্রেও বিষয়টি ছিল সেই রকমই। কয়েক সেকেন্ডের জন্য শুভার মনে হচ্ছিল এটা তানভীর নয়। 45 দিন তানভীরের থেকে দূরে থেকে শুভাকে প্রচন্ড ভুল করলো, যার জন্য এখন তাকে নিজেই নিজের জীবন দিতে হবে। শুভার ভাবনার মাঝে তানভীর বলে ওঠে, কিরে শুভা, জলদি কর, তোকে মাটি দিয়ে বাড়ি ফিরতে হবে আমার। শুভা তখন তানভীরকে বলে ওঠে, আমার অপরাধটা কি? এই একটা কথায় কাল হলো শুভার জন্য। 45 দিন দূরে থাকা কি অপরাধ নয়? তানভীরে এত কষ্ট পাওয়া সেটাও কি অপরাধ নয়? 22 দিন খোঁজেও শুভাকে না পেয়ে তানভীর যখন পাগল হয়ে নিজের হাতের রগ কেটে নিজের মৃত্যুবরণ করতে চেয়েছিল, সেটা কি শুভার অপরাধ নয়? নাকি তানভীরের কষ্টটা শুভার চোখেই পড়ল না? শুভা কি এতটাই সস্তা চোখে দেখলো তানভীরের কষ্টটাকে? কিন্তু তানভীর সরকার তো জাতে মাতাল হলেও তালে ঠিক, হিসাব বরাবর করেই ছাড়ে। শুধুমাত্র ভালোবাসে বলে যে শুভাকে ছেড়ে দেবে এটা ভাবাই ছিল শুভার মস্ত বড় ভুল। তখনই হঠাৎ শুভা চিৎকার করে ওঠে, আহ! তানভীর শুভার হাত ধরে তার আঙুলের একটু অংশ কেটে দেয়। ঢুকরে কেঁদে ওঠে শুভা। তানভীর তখন ভয়ঙ্কর একটা হাসি দিয়ে বলে ওঠে শুভাকে, কষ্ট লাগছে না বউ? আমারও কষ্ট লেগেছিল। শুভা বলে ওঠে, আই হেট ইউ তানভীর। কথাটা বলার সাথে সাথে শুভা আবারও চেঁচিয়ে ওঠে জোরে। তানভীর শুভার কাটা হাত চেপে ধরে আরো ব্যথা দেয়। শুভা আবার চিৎকার করে ওঠে। তানভীর তখন শুভাকে বলে ওঠে, তুই এমনিতেও আমাকে ভালোবাসবি না, আই নো, কিন্তু আমি যে তোকে অনেক ভালোবাসি। এখন কি হবে পরি? তোকে মেরে আমি মরে যাব, কি বলিস? তখন ভালো হবে না? শুভা প্রতি উত্তরে বলে ওঠে কাঁদতে কাঁদতে, আমি মরে গেলেও আপনাকে ভালোবাসবো না, আমি আপনাকে ঘৃণা করি। তানভীর শুভার কথাটা শুনে খুব জোরে জোরে হাসতে থাকে। তানভীরের হাসিটা শুভার কানে কর্কশভাবে লাগলো যেন। এদিকে তানভীর হাসতে হাসতেই বলে ওঠে শুভাকে, বাঁচবি বাঁচবি, তুই আমাকে ঠিকই ভালোবাসবি, না বেঁচে যাবি কই। কথাটা বলতে বলতেই তানভীর শুভার হাতটা সামনে নিয়ে আসে। তারপর সেই কাটা অংশ দিয়ে যেখানে সাইন করেছিল ডিভোর্স পেপারে, সেই অংশটি মুছে দেয় শুভার রক্ত দিয়ে। এতটা করেও তানভীর শান্ত হয়নি, ফলে কাগজের অবশিষ্ট সাদা অংশে শুভার কাটা আঙুল দিয়ে বেশ কয়েকবার আই লাভ ইউ তানভীর লেখায়। কারণ শুভা তাকে আই হেট ইউ তানভীর বলেছিল, সেই কথাটা তানভীরের পছন্দ হয়নি, তাই শুভার রক্ত দিয়ে বেশ কয়েকবার আই লাভ ইউ তানভীর লেখায়। এদিকে শুভা অনেকবার চেষ্টা করে উঠে দাঁড়ানোর, তানভীরকে থামানোর, তাকে ধাক্কা দেওয়ায়, কিন্তু না, কোনো কিছুই কাজে দেয়নি। এই বন্ধ দরজার মধ্যে, বন্ধ দরজার আড়ালে তার কণ্ঠস্বরও এভাবে বন্ধ হয়ে যায়। এদিকে তানভীরের কোনো নড়চড়ই হয়নি, সে নিজের মতো করে শুভাকে শাস্তি দিতে ব্যস্ত। শুভার আকুতি মিনতি কান্না কোনো কিছুই তার মনের পরিবর্তন করতে পারে না। এতটাই তানভীর সরকার ভয়ঙ্কর, এটাই তার চিরচেনা ভয়ঙ্কর রূপ। তানভীর যতবারই রেগেছে ততবার কারো না কারো বিপদ এসেছে। আজকে হয়তো শুভার পালা ছিল। ঘরের বউ বলে যে তানভীর সরকার থেকে ছেড়ে দেবে, এটা ভাবাই ছিল শুভার বোকামি। অনেক ধস্তাধস্তি করেও শুভা নিজেকে ছাড়াতে পারে না। এক পর্যায়ে ঢলে পড়ে তানভীরের বুকে, আর তানভীর তার পরীকে শক্ত করে জড়িয়ে ধরে। তানভীর বলে ওঠে, ছেলে মানুষ সহজে কাঁদে না, কিন্তু আমি কেঁদেছিলাম তোর জন্য। কথাটা বলেই তানভীর শুভার অবচেতন মুখটি নিজের মুখ বরাবর নিয়ে আসে। আবার বলে ওঠে তানভীর, ভালো তো সবাই বাঁচতে পারে, কিন্তু ভালোবেসে বরবাদ কজন হতে পারে। কথাটা বলেই তানভীর শব্দ করে শুভার ঠোঁটে চুমু খায়। বেশ অনেকক্ষণ ধরে রাখে তানভীর শুভার ঠোঁট, আর এদিকে তানভীরের চোখ দিয়েও পানি গড়িয়ে পড়ে।
প্রায় 15 মিনিটের মতো তানভীর তার ঠোঁট শুভার ঠোঁটের উপর বসিয়ে রাখে। তারপর শুভার ঠোঁট ছেড়ে দিয়ে বলে ওঠে তানভীর, আমি বরবাদ হয়ে গেছি তোর প্রেমে শুভা, আমি পাগল হয়ে গেছি। তোকে কাছে রাখার জন্য আমি 1 কোটি মানুষকেও পরপারে পাঠাতে পারি। দরকার হলে আমি তোকেও নিজের হাতে দাফন করব, কিন্তু অন্য কারো হতে দেব না কখনো। আমাকে ছাড়তে দেব না তোকে কখনো। কথাটা বলেই তানভীর উঠে দাঁড়ায়, শুভাকে বিছানায় শুয়ে দেয়। তারপর শক্ত করে শুভার হাত নিজের বুকে চেপে ধরে। টিক টিক ঘড়ির কাঁটা জানান দিচ্ছে রাত 12টার কাছাকাছি। একটু একটু করে চোখ খুলতে থাকে শুভা। চোখ খুলেই নিজেকে সকালে সেই ঘরে আবিষ্কার করে। মাথাটা হালকা ঝিমঝিম করছে। সারা দুপুর বিকেল সন্ধ্যা পেরিয়ে এখন প্রায় রাত 12টার কাছাকাছি। শুভা পুরোপুরি নিজের চোখটা খুলে। তারপর শুভা বিছান থেকে উঠতে যাবে, ঠিক তখনই শুভা হাতে টান অনুভব করে খুবই জোরে। তারপর শুভা পাশে তাকিয়ে দেখে তানভীর উদম শরীরে তার পাশে উল্টো হয়ে শুয়ে আছে। কমফোর্টার থেকে তানভীরের উদম শরীর বের হয়ে যায় শুভা হালকা ওঠে বসাতে। পরক্ষণে শুভা নিজের হাতের দিকে তাকিয়ে দেখে হ্যান্ডকাপ লাগানো, এক পাশ তানভীরের হাতে লাগানো আর অপর পাশে শুভার হাতে লাগানো। তখন শুভা উঠে বসে নিজের মাথায় হাত রাখে। তখনই শুভার চোখ যায় তার শরীরের দিকে। শর্ট নাইট স্যুট পরা, শুভা তো ফ্রক পরেছিল, তাহলে নাইট স্যুট কিভাবে? তখনই শুভা অনুভব করে তার দাঁতের ব্যথাও তেমন নেই বললেই চলে। যে দুটো দাঁত মাড়িতে ঢুকে গিয়েছিল সেগুলো এখন ঠিকঠাক রিপেয়ার করা। গালে হাত থেকেই শুভা নিজের কাটা আঙুলের দিকে তাকায়, সুন্দর মতো ব্যান্ডেজ করা হাতে। শুভা এবার বুঝতে পারে এগুলো কার কাজ, কিন্তু যতটুকু শুভা জানে এত সহজে তো দাঁতের ব্যথা যায় না, তাহলে তারটা গেল কিভাবে? শুভা আস্তে আস্তে করে নিজের পায়ের দিকে তাকায়, পায়েও ব্যান্ডেজ করা। এদিকে শুভার এভাবে নড়াচড়াতে তানভীরের ঘুমটা আলগা হয়ে যায়। এক টান দিয়ে শুভাকে নিজের বুকের উপর ফেলে দেয় আর তাকে জড়িয়ে ধরে খুব শক্ত করে। এক কম্পিউটারের ভিতরে তানভীর আর শুভা শুয়ে থাকে। তানভীর ঘুমিয়ে গেলেও শুভার চোখে ঘুম নেই বললেই চলে। সে তানভীরের হাত যত ছাড়ানোর চেষ্টা করে, তানভীর তাকে আরো শক্ত করে ধরে। এক পর্যায়ে শুভাও চুপচাপ তানভীরের বুকে মাথা দিয়ে শুয়ে থাকে, কারণ শুভার হাত তানভীরের হাতের সাথে লাগানো বিদায় হাত বাঁকা হয়ে যায় শুভার। তাই বেশি নড়াচড়া করে নিজেকে আর কষ্ট দিতে চায় না শুভা, তাই চুপচাপ তানভীরের বুকেই শুয়ে থাকে। শুভা চুপ হতেই তানভীর শুভার হাত থেকে হ্যান্ডকাপটি খুলে ফেলে, কারণ তানভীর বুঝতে পেরেছিল শুভার হাত ব্যথা করছিল। হ্যান্ডকাপ খোলার সাথে সাথে শুভার চোখও খুলে যায় আর তানভীরের ঘুমিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করে শুভা। এভাবে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর শুভা বুঝতে পারে তানভীর এখন গভীর ঘুমে আচ্ছন্ন। শুভা তখন একটু একটু করে তানভীরের হাত সরিয়ে পা টিপে টিপে দরজার কাছে চলে যায় আর দরজায় পাসওয়ার্ড টাইপ করতে থাকে। শুভা জানে না দরজায় পিন কি, তাও মনে সাহস নিয়ে পাসওয়ার্ড টাইপ করার জন্য হাত বাড়ায়। সামনে সামনে হাত বাড়াতেই শুভা অনুভব করে তার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। পারফিউমের ঘ্রাণ নাকে আসতেই শুভা বুঝে যায় এটা কে হতে পারে, তানভীর সরকার। এদিকে তানভীর শুভার শরীর ঘেঁটে দাঁড়ায়, কোনো কথা না বলে চুপচাপ ওভাবেই দাঁড়িয়ে থাকে তানভীর। আর শুভা ভয়ে ঢোক গিলতে থাকে বারবার। কথায় আছে ঝড় আসার আগে পরিবেশ একটু ঠান্ডাই হয়, তাহলে কি এটা ঝড় আসার আগাম মুহূর্ত? তানভীরে এক হাত শুভার কোমরে চলে যায় আর অন্য হাত দিয়ে দরজায় দিয়ে শুভাকে ঘিরে ধরে। অনেকটা সাহস সঞ্চয় করে শুভা আস্তে আস্তে তানভীরের উদ্দেশ্যে বলে ওঠে, আপনি আমার থেকে আরো অনেক ভালো মেয়ে পাবেন। তানভীর প্রতি উত্তরে বলে ওঠে, না তোকেই লাগবে আমার। কথাটা বলেই তানভীর শুভার ঘাট ধরে তাকে ঘুরিয়ে নিজের মুখ বরাবর নিয়ে আসে আর তানভীর শুভাকে বলে ওঠে, পালাপালি এই খেলাটা আজ শেষ করা যাক পড়ি। তানভীরের মাদক কাময় কণ্ঠস্বর বলে দিচ্ছে সে অনেকদিন ধরেই এই মুহূর্তের জন্য অপেক্ষা করছিল। তখন শুভা বলে ওঠে, আমি আপনাকে ঘৃণা করি। সাথে সাথেই তানভীর বলে ওঠে, সমস্যা নেই, আমার ভালোবাসাই যথেষ্ট সারা জীবনের জন্য। তানভীরের উত্তরে শুভাও বলে ওঠে, আমি আবার পালিয়ে যাব। প্রতি উত্তরে তানভীর বলে ওঠে, পাতাল থেকে হলেও খুঁজে নিয়ে আসবো তোকে। তানভীরের কথা শুনে শুভা আর কিছু না বলে তানভীরকে সরিয়ে দিয়ে দরজা খুলতে ব্যস্ত হয়ে যায় আর বারবার চেষ্টা করতে থাকে যদি কোনোভাবে দরজা খুলে যায়। তানভীর এসে দরজায় পিন দিয়ে খুলে দেয় দরজাটি শুভার জন্য আর হাত দিয়ে তাকে সামনে যাওয়ার জন্য ইশারা করে। শুভাও 2 সেকেন্ডও সময় নষ্ট না করে বেরিয়ে পড়ে। পুরো ভেলাতে অন্ধকার,
এই ভিলাটি খানিকটা ব্রিটিশ আমলের মতো, তাই সুভার জানা নেই সে অন্ধকারে কোথায় যাবে। আর তানভীরই বা কেন তাকে যাওয়ার জন্য সাহায্য করলো, যেখানে তানভীর নিজেই তাকে বন্দি করে রেখেছিল। তানভীরের উদ্দেশ্য সুভা বুঝতে পারে না, আর মাথায়ও ঢোকে না। অন্ধকারে এত বড় ভিলাতে সুভা পথই খুঁজে পায় না। দুই একটা জায়গাতে ডিম লাইট থাকলেও বেশিরভাগ জায়গায় অন্ধকার। সুভা এদিক ওদিক তাকিয়ে একটা সিঁড়ি দেখতে পায়। অবশেষে সেটা থেকেই নামতে থাকে পা টিপে টিপে। পা টিপে টিপে নামতেই হালকা নীল আলো জ্বলে ওঠে। চমকে ওঠে সুভা, তার বড় না দাঁড়িয়ে সদর দরজা খুঁজতে থাকে। হঠাৎ হলরুমের মাঝে যেতেই অজস্র গোলাপের পাপড়ি উপর থেকে পড়তে থাকে সুভার শরীরে, এবং হঠাৎ করেই বাম পাশে পার্টি করার জন্য যেই ছোট স্পেস আছে সেখানে ডিম লাইটও জ্বলে ওঠে। সাথে সাথে খুব জোরে মিউজিকও বেজে ওঠে। সুভা খুব ভয় পেয়ে যায় এবং স্থির হয়ে যায়, আর আস্তে আস্তে ভয়ে ভয়ে তাকায় সেদিকে। তানভীর হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, হাতে ওয়াইনের গ্লাস, এক দৃষ্টিতে তাকিয়ে আছে সুভার দিকে। আর তার চোখের চাউনি বলে দিচ্ছে সে কতটা তীব্রভাবে সুভাকে চায়। এদিকে তানভীর এমনভাবে ডেসপারেট ভাবে তাকিয়ে আছে সুভার দিকে, তা দেখে সুভার ভয়ের মাত্রা আরো বেড়ে যায় বহুগুণ। গানের আওয়াজও আরো জোরে জোরে বেড়ে যাচ্ছিল, সাথে সাথে সুভার ভয়ও মাত্রা আরো বেড়ে যাচ্ছিল। তানভীর ওয়াইনের গ্লাসটি নিচে রাখতেই সুভা এদিকে ওদিকে তাকিয়ে যাওয়ার জন্য পথ খুঁজতে থাকে। কোনো উপায় না পেয়ে সুভা অন্ধকারে উল্টো দিকে দৌড় দেয়। বড় বড় পর্দাগুলো ভেদ করে সামনের দিকে এগিয়ে যেতে থাকে সুভা। একটু পর পর পিছনের দিকে তাকায়, তানভীর পেছনের দিকে আসছে কিনা সেটা দেখার জন্য। দৌড়াতে দৌড়াতে একসময় শক্তপোক্ত কিছুর সাথে ধাক্কা খায় সুভা। সুভা নিজের তাল সামলিয়ে সামনে তাকাতেই বুঝতে পারে পকেটে হাত ঢুকিয়ে তানভীর তার সামনে দাঁড়িয়ে আছে। এত শীতের মধ্যেও তানভীর উদম শরীরে থাকায় তানভীরকে চিনতে খুব একটা অসুবিধা হয় না সুভার। সুভা দু কদম পিছিয়ে আবার দৌড় দেয়। আপ্রাণ দৌড়েও সুভা আবারও সামনে ছায়া মূর্তির সাথে ধাক্কা খায়। এবারও সুভা বুঝতে পারে এটা তানভীর, তাই শুকনো ঢোকিলে বারবার। তানভীর এক পা করে সুভার দিকে এগিয়ে যেতে থাকে, আর সুভাও এক পা করে পিছিয়ে যেতে থাকে। তা দেখে তানভীর বলে ওঠে, এগিয়ে আস্তে আস্তে, বিশ্বের যেখানে যাও না কেন তোমার শেষ গন্তব্যস্থান আমিই পড়ি। তানভীরে এত ভারী গলা শুনে সুভা চোখ বন্ধ করে ফেলে। আবারও দৌড়ে উপরে চলে যায়। একদম ছাদে চলে যায় সুভা এবং দরজা বন্ধ করে দেয়। প্রচণ্ড হাঁপাতে থাকে সুভা। সুভা চারপাশে ভালোভাবে দেখে নেয়, না, এখানে তানভীরে আসার কোনো সুযোগই নেই। এত ভারী কাঠের দরজা ভেঙে নিশ্চয়ই তানভীর ঢুকতে পারবে না। তাই স্বস্তির নিঃশ্বাস ফেলে সুভা। কিন্তু তার এই স্বস্তি বেশিক্ষণ থাকলো না। প্রায় 15 মিনিট পর সুভা খেয়াল করে দরজার বাইরে থেকে শব্দ আসছে জোরে জোরে। করাত দিয়ে কোনো কিছু কাটলে যেমন আওয়াজ আসে ঠিক তেমনই। সুভা দরজার কাছে চলে যায় আর আওয়াজের উৎস খুঁজতে থাকে।